নমস্কার, অনুরণনে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে দেখতে পেলে একটু কমেন্টস করুন। সবাই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। সবাই ধীরে ধীরে জয়েন হন। আমরা আজকে অনুরণনের ফার্স্ট পার্ট অর্থাৎ অনুরণনের আজকে প্রথম এপিসোড। আজকে আমরা অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করব এবং যেটা নিয়ে প্রচুর কথা এতদিন ধরে হয়েছে, আপনাদের প্রচুর কোয়ারিজ, প্রচুর ইন্টারেস্ট। অনুরণনে কি আলোচনা হবে, অনুরণন কি। হ্যাঁ, অনুলেখা দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাই ধীরে ধীরে জয়েন করুন এবং যারা যারা লাইভটা দেখবেন প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করবেন। সবাইকে আমি রিকোয়েস্ট করছি। হাই হাই সবাইকে হাই। আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দিই। প্রত্যেক মাসে এখন থেকে, হ্যাঁ সবাই কমেন্ট করুন। আপনারা যত কমেন্ট করবেন, এই লাইভটা আমি তো এইটুকু বলতে পারি যে এই লাইভগুলি অ্যাটলিস্ট প্রচুর মানুষকে, প্রচুর স্তরের মানুষকে খুব ভালো রাখতে সাহায্য করবে। কারণ আমরা প্রত্যেকেই সবাই কিছু না কিছু প্রবলেমের মধ্য দিয়ে যাই। কেউ বলতে পারবে না যে আমি খুব ভালো আছি। এবং আমরা এতদিন ধরে অ্যাস্ট্রোলজিটাকে যেভাবে দেখে এসেছি, এবং আমি একটা জিনিস বলিনি, আজকে কিন্তু আমি কারোর ব্যক্তিগত কমেন্টস করব না। আপনারা যারা কমেন্টস করবেন তারা অবশ্যই কমেন্ট করুন, কিন্তু আজকের লাইভটাতে আমি নানান রকমভাবে ভাগ করেছি এবং এটা যেহেতু ইন্ট্রোডাকশন লাইভ, এখানে আমি কিছু জিনিস আপনাদের বলবো এবং তারপরে আপনাদের প্রচুর প্রশ্ন নেব, কারণ এখানে আপনাদের কথা শোনাটাও আমার খুব ইম্পর্টেন্ট। কারণ অ্যাস্ট্রোলজিকে এতদিন ধরে আপনারা দেখে এসেছেন যে শুধুমাত্র গ্রহ, নক্ষত্র, সব কিছু নিয়ে, কিন্তু হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। একদম। এবং আপনারা যত লাইভটা প্রচার করবেন, যত লাইভটাকে আপনারা বেশি এঙ্গেজ রাখবেন, অ্যাস্ট্রো নলেজ পেজটাকে এঙ্গেজ রাখবেন, তত কিন্তু এটার একটা আলাদা দিক খুলে যাবে। কারণ আমরা এতদিন ধরে সবসময় দেখে এসেছি যে গ্রহ, নক্ষত্র, এটা ওটা, মাঙ্গলিক, কালসর্প, এগুলো নিয়ে মানুষের চিন্তা ভাবনাগুলোকে সীমাবদ্ধ করে দেওয়া রয়েছে অ্যাস্ট্রোলজির প্রতি। কিন্তু বেসিক্যালি অ্যাস্ট্রোলজি এগুলো অনেক ঊর্ধ্বে অবস্থান করে এবং অ্যাস্ট্রোলজির যাকে পঞ্চম বেদ বলা হয়, এটা অ্যাকচুয়ালি কিন্তু একদম উপনিষদের অনেকগুলি ভাগ রয়েছে আপনারা জানেন। সেই উপনিষদের একটা জিস্ট যদি আমি আপনাদেরকে তুলে ধরি, কারণ উপনিষদ একদিনে আলোচনা করা সম্ভব নয়, ঠিক আছে। উপনিষদ অনেক কিছু বিষয় এবং উপনিষদে অনেক রকম, কঠোপনিষদ একরকম, ঈশোপনিষদ একরকম, ছান্দোগ্য উপনিষদ একরকম, এরকম নানান জিনিস। এবং অনুরণনের এক একটা পার্টে আমি এক এক রকম বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে, কারণ একটা লাইভে এটা সম্ভব না। এবং যেহেতু আজকে ইন্ট্রোডাকশন মূলক লাইভ, এখানে আগে আপনাদের কিছু গ্রামাটিক্যালি, কয়েকটা লাইভে আপনাদের একটু গ্রামাটিক্যালি তৈরি করতে হবে, কারণ সবাই সব রকম বিষয় জানে না, এটা স্বাভাবিক ব্যাপার। এক একটা সাবজেক্টের এক এক রকম টেকনিক্যাল টার্ম রয়েছে, এটা সবার পক্ষে জানা সম্ভবও নয়। তাই আমি প্রথমে ভেবেছিলাম লাইভটা করব, প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি নিয়ে। তো কিন্তু সেটা বোঝার আগে কিছু জিনিস আগে আমাদের বেসিকটা তৈরি করা দরকার, এবং আপনাদের মাথায় একটা ক্লিয়ার সিনারিও আমি তৈরি করে দিতে চাই, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং আমি তো সবাইকে রিকোয়েস্ট করব যে অ্যাস্ট্রোলজিটাকে যেই জায়গাতে আমি নিয়ে যেতে চাই, তার প্রধান মুখ যদি আমি হই, আপনারা কিন্তু আমার মেরুদণ্ড। আচ্ছা, তো আপনারা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যে আপনারা কতটা শেয়ার করছেন, কতটা লাইভটাকে এঙ্গেজ রাখছেন এবং কতটা এই অনুরণনকে আপনারা বেশি ফেমাস করতে পারছেন, এবং অবভিয়াসলি আমার পারফরমেন্স, আমার যা সীমিত জ্ঞান তা তো থাকবেই। কিন্তু এইটুকু আমি আপনাদের বলতে পারি যে আপনারা কিন্তু খুব ভালো থাকবেন। এই প্রত্যেক মাসে একটা করে লাইভ আমি করব। এখানে কোনো রকম খুব যে আপনাদের খুব মানে বিশেষ কিছু একটা পড়াশোনা করে বসতে হবে তা না।
আমি যতটুকু জানি, আমি যতটুকু পড়াশোনা করতে পেরেছি বা করছি, সেটুকু আমি আপনাদের জিস্ট করে জানানোর চেষ্টা করব। এবং যেহেতু যেহেতু এই লাইফটাতে বেশ কিছু কোটেশন, বেশ কিছু পড়াশোনা, সাইকোলজি বলুন, ফিলোসফি বলুন, এবং তার সাথে অবশ্যই আমার কিছু অ্যাস্ট্রোলজিক্যাল উপলব্ধি বলতে পারেন, কারণ আমি এত বছর ধরে কাজ করছি, এত মানুষকে দেখেছি, এবং প্রত্যেকটা মানুষের অনুরোধেই এই লাইফটা নিয়ে ভাবা আমার। আপনারা অনেকেই জানেন, কিন্তু এটা 2 বছর আগে থেকে আমার প্ল্যানিং, যে কিভাবে লাইফটা করব, কিভাবে জিনিসগুলোকে সাজাবো, সময় করে ওঠা, সবকিছু মিলে কিছুতেই হয়ে উঠছিল না, কিন্তু আজকে থেকে স্টার্ট। হ্যাঁ, এবং প্রত্যেক মাসে একটা করে লাইভ হবে। এখানে আপনারাও আমাকে জানাতে পারেন আপনারা কি বিষয় অনুরণন চাইছেন। সেকেন্ড স্টেপটা আমি ভেবেছি চাইল্ড সাইকোলজি নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা যারা দেখছেন তারা প্লিজ লাইভটা শেয়ার করুন, এবং আমি চাই অনুরণন খুব বেশি ছড়িয়ে পড়ুক মানুষের মনে, কারণ অনুরণন কথার অর্থ হলো দ্য রেজোনেন্স অফ ইউর সোল, মানে যখন আমাদের নিজের ধ্বনি প্রতিধ্বনিত হয় ইনার সোলে, তখন কিন্তু আমরা নিজের ভয়েসই মাঝে মাঝে নিজে শুনতে পাই না। আমরা সবসময় ভাবি যে এটা কি, ওটা কি, এখানে কি হচ্ছে, ওটা কি হচ্ছে, কেন আমাদের খারাপ লাগছে, কেন এই যে আমরা দিন দিন ডিপ্রেশনে জড়িয়ে পড়ি, আমাদের অনেক রকম খারাপ লাগা তৈরি হয়, সেই খারাপ লাগাগুলো থেকে দিন দিন হতাশার অন্ধকারে আমরা ডুবে যেতে থাকি, তাই না? অনেক রকম পার্ট আছে। তো সেগুলো নিয়ে আমরা একটু শুরু করি। মোটামুটি সবাই চলে এসেছে। আমি এইটুকু বলতে পারি, এটা একটা রিফ্রেশমেন্ট লাইভ হবে, এবং আপনারা মন খুলে আপনাদের মনের কথা বলতে পারেন, লিখতে পারেন, একটা জায়গায় নোটসে আপনারা গুছিয়ে লিখুন। এবং আমি ডেফিনেটলি, যদি দেখুন একটা কথা বলি, সমস্ত টেকনিক্যাল টার্মে কিন্তু আমরা সবকিছু সমাধান করতে পারি না, ঠিক আছে? কখনোই সম্ভব নয়। টেকনিক্যাল টার্ম দিয়ে, যেমন আমাদের মা যখন আমাদের ভালোবাসে, আমাদের বাবা যখন আমাদের ভালোবাসে, বা আমরা যখন সন্তানকে ভালোবাসি, তখন সাইকোলজিক্যালি টেকনিক্যালি কোনো টার্ম দিয়ে ভালোবাসি না, ফিলিংস থেকে ভালোবাসি। তো আমরা এই ফিলিংস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমাকে প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছিলেন যে দিদি খারাপ আছি, বা খুব খারাপ লাগছে, দিন দিন ডিপ্রেশনে তলিয়ে যাচ্ছি। তারা হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়েছেন, অ্যাস্ট্রোলজিক্যালি তারা প্রোটেকশনও নিয়েছেন, কিন্তু এই যে রত্ন শুদ্ধিকরণ, এই যে প্রসেস, এই যে একটা সমস্ত বিষয়টাই কিন্তু মনস্তাত্ত্বিক। আর মনস্তাত্ত্বিক মানে মন, যেই মনের কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই। সাইকোলজিক্যাল হিউম্যান মাইন্ড স্টাডি সবই হবে একটা একটা করে, বাট এখানে কোনো একটা টপিক আলাদা করে, এই বিষয়টা তুমি যেটা বলছো সেটা আলাদা করে একটা বিষয় বলা সম্ভব নয়, কারণ এটা সব টপিকের মধ্যে এই টপিকটা লুকিয়ে আছে। কারণ প্রত্যেকটা বিষয়, একটা শিশুর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, একটা পোস্ট যে প্রেগনেন্সি ডিপ্রেশন, যেটা আজকাল খুব হচ্ছে, আগেও হতো, আগেকার দিনের মায়েদের লাইফস্টাইল, এখনকার দিনের মায়েদের লাইফস্টাইল অনেক বদলে গেছে। এবং এই যে এখনকার দিনে মেয়েদের মধ্যে যে ডিপ্রেশন, কারণ মেয়েরা অনেকগুলো স্তরের মধ্যে দিয়ে জীবনে যায়, যেটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটু কমই হয়। হ্যাঁ, তো সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে, দেখুন আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আমি সবাইকারই কিন্তু কমেন্টস পড়ছি, কিন্তু কমেন্টসে খুব একটা উত্তর আজকে দেব না, শুধুমাত্র আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি একটু বলি যে অ্যাস্ট্রোলজিটাকে, যারা ভাবেন যে অ্যাস্ট্রোলজি কথাটার অর্থ কি, প্রথম কথা, জ্যোতিষ কথার অর্থ হচ্ছে জ্যোতি যুক্ত ঈশ। ঈশ মানে হচ্ছে আলো, ঈশ্বরের অংশ যেটা, সেই আলো। আলো মানে টিউবলাইটের আলো নয়, যেটা আলো প্রজ্বলিত হয়, যার মাধ্যমে আলো জ্বলে ওঠে। আলো কোথায় জ্বলে উঠবে? আলো জ্বলে ওঠে অন্তরাত্মায়। এই যে অন্তরাত্মা, এটাকে কি দেখা যায়, খাওয়া যায় না, শোনা যায় নাকি, তাকে টাচ করা যায়? এই অন্তরাত্মার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই, কিন্তু সমস্ত কিছুই কিন্তু যা হচ্ছে, যা আমরা যা করছি বা আমাদের যা করানো হচ্ছে, সবই কিন্তু এই অন্তরাত্মা। এবং আমাদের যে শরীরটা, সেটা বেসিক্যালি একটা বায়োমেকানিক্যাল একটা অংশ। এবং এই যে ভৌতিক শরীর, এই ভৌতিক শরীর শুধুমাত্র অন্তরাত্মার
ইনস্ট্রাকশনে কাজ করে। কিরকম করে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, প্রথম আধ ঘন্টা আমি বলি, তারপর আমি আপনাদের কথা শুনবো। এবং হয়তো আপনাদের ঘুম পেতে পারে, প্রথম প্রথম বোর লাগতে পারে, কিন্তু বিষয়গুলোকে না জেনে কিছু কিছু দর্শক থাকবে, এগুলোর দর্শক তো সবাই নয় এই সমস্ত প্রোগ্রামের, কিন্তু কিছু দর্শকদের কথা ভেবেই আমি লাইভটা করা, কারণ আমার ভীষণ মাসকে নিয়ে খুব একটা আমি বেশি ভাবি না। কারণ আমার সাথে যারা জড়িত রয়েছে বা আমার সাথে যারা বহু বছর ধরে রয়েছে এবং আমার কাছে যারা কন্টিনিউয়াসলি আসছেন, হ্যাঁ, তারা তাদের জীবনে এই জিনিসগুলো জানানোটা খুব দরকার হয়ে পড়েছিল। এবং আমি খুব তাড়াতাড়ি হয়তো একটা সেশনও স্টার্ট করতে পারি যেখানে শুধু বাচ্চারা ইন্টারকানেক্টেড হবে, কারণ বাচ্চাদের প্রবলেম কিন্তু খুব বেশি এখনকার দিনে হচ্ছে। তো যাই হোক, অ্যাস্ট্রোলজির অনেকগুলি দিক আছে। হ্যাঁ, তো অ্যাস্ট্রোলজির একটা দিক হচ্ছে ফিলোসফি, কারণ বেসিক্যালি এই যে অন্তরাত্মা বা মনকে ভালো রাখার বিদ্যাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। ধরুন আপনাকে আমি বললাম যে আমরা কি নিজেকে দেখতে পাই? আমরা নিজেকে কিন্তু দেখতে পাই না। শারীরিকভাবে একটা মিরর ছাড়া আমরা 100% নিজেকে দেখতে পাই না। এবং ইনফ্যাক্ট মিররের সামনে আমরা ততটুকুই দেখতে পাই যতটুকু মিরর তার ভলিউম ততটুকু দেখা যায়, তার বাইরে কিন্তু নিজেকে দেখা যায় না। ইনফ্যাক্ট আপনি দেখুন, আপনি নিজের মুখমণ্ডলকে দেখতে পারবেন না আয়না ছাড়া। নিজেকে সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্টলি দেখতে গেলে কিন্তু আয়না দরকার। ঠিক সেরকম যখন আমি 100% নিজেকে চারিদিক থেকে দেখতে চাই, তখন চারিদিক থেকে আয়না দরকার, তাই না? তো সেরকম একটা জাদুর আয়না বা একটা ম্যাজিক্যাল মিরর রুমে আমরা অনেকেই যাই, এরকম অ্যামিউজমেন্ট পার্কে। ওখানে দেখা যায় যে অনেকগুলো মিরর রয়েছে চারিপাশ থেকে, এবং মিরর রুমে ঢুকলে অনেকগুলো রিফ্লেকশন নিজের তৈরি হয়। এই যে অনেক রিফ্লেকশন, একদম সাথী মুখার্জি সেসব নিয়ে আলোচনা হবে ধীরে ধীরে, এক একটা স্টেপ আছে। তো এই যে এতগুলি রিফ্লেকশন, এই রিফ্লেকশন গুলো কিন্তু দেখাচ্ছেন আমাকে, কিন্তু আমি তো একটাই। ওই আয়না আমাকে অনেকগুলো দেখাচ্ছে। এবং এই যে আমাকে মাল্টিপ্লাই করছে হচ্ছে সেই মিরর। সেরকম আমি যদি আমার সোলকে দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? কারণ সোলই তো আলটিমেট। আমার সোল যা চায় আমি তাই করি, আমাদের সোল যা চায় আমরা তাই করি, আমাদের সোল যা চায় আমরা তাই শুনি, আমাদের সোল যা চায় আমরা তাই দেখি। আমরা কখনোই কিন্তু চোখ দিয়ে দেখি না, কান দিয়ে শুনিও না। ঠিক আছে, এবার এই লাইভ নিয়ে অনেক বড় বড় বক্তব্য রাখেন। ইনফ্যাক্ট আজকে যেটা হয়েছে, আমি একটা পোস্টও করেছিলাম গতকালকে, যেটা নিয়ে আর বিষয় বাড়াতে চাই না। তো সেখানে দেখবেন একটা কমেন্টস ওখানে লেখা হয়েছে যে এখন কিছু কিছু তত্ত্ব বই পড়ে নানান রকম বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা তো সবাই বই পড়েই শিখি। আমরা যে ফিজিক্স শিখেছি, কেমিস্ট্রি শিখেছি, বায়োলজি শিখেছি, হিস্ট্রি শিখেছি, জিওগ্রাফি শিখেছি, সবই তো বই দেখেই শিখেছি। বই ছাড়া কি কেউ শেখে? কিন্তু বইয়ের সাথে সাথে নিজস্ব কিছু জ্ঞান আছে। আর বইয়ের টেকনিক্যাল কথা তো সবাই বলতে পারে। একটা ক্লাসে 60 কি 70 স্টুডেন্ট থাকে, একই বই কিন্তু সবাই পড়ে, কিন্তু সবাই তো ফার্স্ট হয় না, তার জন্য নিজস্বতা দরকার, তাই না? ঠিক, হ্যাঁ, ওসব নিয়ে আর আমরা কোনো কথা বলবো না, কারণ লাইফটা আমাদের পিওর পজিটিভ লাইফ, এখানে কোনো আবর্জনাকে স্থান দিও না প্লিজ, আমি সেটাই বলছি। এবার এই যে হৃদয়কে মানে আত্মাকে দেখার বিদ্যাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, যেখানে আমি আমার সোলকে দেখতে পারবো, আমি আমার সোলকে বুঝতে পারবো। আজকে যদি আমার গালে একটা এখানে মশা বসে, আমি ঠাস করে গালে একটা কিন্তু মশাকে মারার জন্য হাত নিয়ে চলে যাব, কিন্তু যখন আমার সোলে ব্যথা লাগে, মনে ব্যথা লাগে, তখন তাকে কি করে হিল করব? কারণ ম্যাক্সিমাম জিনিস তো মন থেকেই হচ্ছে। ধরুন আপনাকে কেউ ডিস্টার্ব করছে, আপনাকে কেউ অসুবিধা করছে, আপনার সাথে আপনি কারোর কারণে ডিস্টার্বড হয়ে রয়েছেন, আপনাকে কিন্তু এসে কেউ মেরে ধরে চলে যায় না। সে কি করছে? সে আপনার এনার্জি ফিল্ডে ঢুকে পড়ার চেষ্টা করছে, সে আপনাকে নেগেটিভ করার চেষ্টা করছে। ঠিক যেরকম আমরা আমাদের বাড়ির দরজা বন্ধ করে রাখি, জানলা বন্ধ করে রাখি, যাতে যে কেউ ঢুকে যেতে না পারে, সিকিউরিটি লক লাগাই, ক্যামেরা লাগাই, যে কে আসছে কে যাচ্ছে সেটা দেখার জন্য। আমি যদি মনে করি তবেই সে আমার বাড়িতে ঢুকতে পারবে, ঠিক আমাদের আত্মার চারপাশে একটা সুন্দর প্রোটেকশন সিস্টেম তৈরি করে দেওয়া যায়, যাতে যে কেউ আমার মানসিক স্তরে ঢুকে পড়তে না পারে, যে কেউ আমার এনার্জি গ্রাউন্ডে হাত দিতে না পারে। ঠিক আছে, তো এইটাই নিয়ে আলোচনা করব। এবং অ্যাস্ট্রোলজির একটা
অ্যাস্ট্রোলজির অনেকগুলো দিক রয়েছে। একটা দিক হচ্ছে ফিলোসফি, একটা দিক হচ্ছে সাইকোলজি, এবং এই ফিলোসফি এবং সাইকোলজি, এই অ্যাস্ট্রোলজি, এই সমস্ত কিছু সূত্রপাতই হচ্ছে দর্শন। বেসিক্যালি বলা ভালো বেদান্ত দর্শন। এবং এই বেদান্ত দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের কি পার্থক্য আছে সেগুলো জানা দরকার। যারা দর্শনের স্টুডেন্ট আছে তারা নিশ্চয়ই কিছুটা জানেন। আমি খুব অল্প অল্প করে বলবো যাতে সমস্ত শ্রেণীর দর্শকরা সহজভাবে বুঝতে পারেন। ফার্স্ট বলি হচ্ছে ফিলোসফি। দেখুন, মন বা আত্মা তার বিচরণ ক্ষেত্র, এবং সে কোথায় যায় তার গতিবেগ আলোর থেকেও অনেক বেশি সে কিন্তু চলে যায়। কারণ আমাদের শরীরের আমাদের কন্ট্রোলে নেই, আমাদের সোল কিন্তু পুরোপুরি আমাদের কন্ট্রোলে। এই যে সোলকে আমি কি করে কন্ট্রোল করব, এই সোল বা আত্মা তার যে ফেনোমেনন, অর্থাৎ সে কিভাবে খুশি হয়, সে কিভাবে দুঃখ পায়, বা সে কিভাবে রিয়াক্ট করে, সে কিভাবে ডিপ্রেসড হয়, সে কি করে খুশি হয়, সে কি করে আনন্দিত হয়, সে কি করে দুঃখ পায়, সে কি করে আনন্দ দেয়, সে কি করে দুঃখ দেয়, এই সমস্তটাই কিন্তু আত্মার নিজস্ব ব্যাপার। আত্মার মন কি আলাদা? অবভিয়াসলি আলাদা। আত্মার 3টি বিচরণ ক্ষেত্র আছে। এই সবটা নিয়ে আমরা বলবো আজকে। ফার্স্ট বলি ফিলোসফি। ফিলোসফি মানে কি? ফিলোসফি মানে হচ্ছে দর্শন। কিসের দর্শন? দর্শন মানে হচ্ছে জাস্ট দেখা না। দর্শন মানে হচ্ছে যে আমি কোনো জিনিসকে কিভাবে দেখছি এবং কোনো ফেনোমেনন আমাকে কিভাবে দেখছে। একটা এক্সাম্পল দিই, কেন দর্শন নিয়ে আমি প্রথমে শুরু করলাম। কারণ আমরা যে কোনো কিছুতেই আমাদের আত্মা খুশি হয়, আনন্দ পায়, দুঃখ পায়, ডিপ্রেশনে যাই করে, একটা ফেনোমেননের উপর একটা ডিপেন্ড করে। আপনি ভাবুন যে আজকালকার দিনে এই উদাহরণটা খুব সিম্পল। আপনি নর্মালি বসে আছেন, হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলেন যে আপনার যে বন্ধু বা আপনারই পাড়ার একটা মেয়ে, হ্যাঁ, বা আপনার সাথে পড়াশোনা করতো, হোয়াট এভার মেবি, সে হঠাৎ করে দেখলেন যে সে তার যোগ্যতা অনুযায়ী খুব ভালো কাজ করে, বা তার খুব ভালো বিয়ে হয়েছে, বা সে বিদেশে বেড়াতে গেছে। এরকম প্রশ্ন আমার কাছে অনেকে আসে যে এসে, দিদি এই সমস্ত দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না, ভীষণ ডিপ্রেশন হয়। তার মানে ফেনোমেননটা কি? ফেনোমেনন কিন্তু আমি নিজে খারাপ ছিলাম তা না, ওকে দেখে আমি খারাপ হয়ে গেলাম, তাই না? আমার ছেলে কত ভালো রেজাল্ট করলো, আমার মেয়ে কত ভালো রেজাল্ট করলো, তার প্যারামিটার কি? আমার বন্ধুর ছেলে কত ভালো রেজাল্ট করেছে, বা আমার ছেলে তার বন্ধুর থেকে বেশি ভালো রেজাল্ট করেছে কিনা। সবকিছুর কিন্তু একটা রিলেটিভিটি আছে, তাই না? কোনো কিছু, সবকিছুই পৃথিবীতে আপেক্ষিক। তো এই দর্শন কিন্তু ভারতীয় দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের একটা ভীষণ ডিফারেন্স আছে। সেটা কি? পাশ্চাত্য দর্শন শুধুমাত্র বলে যে, পাশ্চাত্য দর্শন বলুন বা বৌদ্ধ দর্শন বলুন, ওরা শুধু তত্ত্ব কথা বলে। কিন্তু আমাদের ভারতীয় দর্শন সম্পূর্ণ আলাদা। ভারতীয় দর্শন হচ্ছে যে আমি জিনিসটাকে কিভাবে আমার, বা যে ফেনোমেননটাকে কিভাবে নিজের জীবনে কাজে লাগাবো। ভারতীয় দর্শন শুধু তত্ত্ব আলোচনা করে না, জীবনে কিভাবে প্রয়োগ করব দর্শনকে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভারতীয় দর্শনের মোদ্দা কথা। চিত্তের শুদ্ধি করা, ইন্দ্রিয়ের সংযম করা, এবং নৈতিক নিয়মের মধ্যে দিয়ে, অনুশাসনের মধ্যে দিয়ে, কিভাবে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে আমি আমার জীবনটাকে পরিচালনা করব, যাতে আমার জীবন আরেকজনের জীবনকে প্রোডাক্টিভ বানাতে পারে। দ্যাট ইজ লাইফ। লাইফ মানে এটা না আমি কোথায় ঘুরলাম, আমি কোথায় গেলাম, হ্যাঁ, আমি কোথায় সেলফি তুললাম, আমি কোথায় কি করলাম। এটা তো একটা সাময়িক একটা কিছু, একটা স্ন্যাপশট, কিন্তু তার পেছনে কি আছে, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কি ভালো আছি, বা আমার জন্য আর কি কেউ খারাপ আছে, সেটা দেখা খুব দরকার। ভারতীয় দর্শন কিন্তু আধ্যাত্মিকতার দর্শন। এই আধ্যাত্মিকতার দর্শন একমাত্র অবভিয়াসলি চার্বাক দর্শন ছাড়া। চার্বাক দর্শন একটু আলাদা, যারা পড়েছেন তারা জানেন। এই আধ্যাত্মিকতাবাদ কিন্তু জড়বাদের বিরোধী। জড়বাদের বিরোধী মানে কি? জড়বাদ কাকে বলা হচ্ছে? জড়বাদ মানে যে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস। মেটেরিয়ালিস্টিক জিনিস মানে কি? যেমন সাপোজ কেউ, আমাদের আজকালকার দিনের সবার সুখ দুঃখ কিরকম, আমাকে একটা ভালো গাড়ি কিনতে হবে, ভালো ফ্ল্যাট কিনতে হবে, ভালো কিছু কিনতে হবে। ওই যে দেখুন, ওই যে আমার পোস্ট দেখে এত ঈর্ষান্বিত, তার কাছে প্যারামিটার কিন্তু আমি, আমার প্যারামিটার কিন্তু সে নয়। কারণ আমি বহু আগে থেকে লাইফ শুরু করেছি, অনেক কিছু করেছি বা কিছু। ইনফ্যাক্ট সে তার লাইফে কত পোস্ট করতো, কত কিছু করতো, আমি তাকে নিয়ে ভাবতামও না।
কিন্তু এইখানে এই জিনিসটা উঠে আসলো কেন, যখন দেখলাম যে সে আমার এনার্জি গ্রাউন্ডে ঢুকে পড়ার চেষ্টা করছে, তাহলে আমার তাকে বার করে দিতে হবে। কিন্তু তার প্যারামিটারটা কি, আমি কোথায় যাই, আমি কি গয়না পরি, আমি কত ভালো গাড়ি কিনেছি, সমস্ত কিছুর প্যারামিটার হচ্ছে তার কাছে আমি। সেরকম অনেকের কাছেই এরকম, যতদিন না এই প্যারামিটারটাকে আপনি নিউট্রাল করে দিতে পারবেন, অর্থাৎ এই যে জড়বাদ, অন্যের, যাকে বলা হয় পরশ্রী কাতরতা, অন্যের জিনিস দেখে এবং একটা জিনিস ঠিক করে নেওয়া যে এটা যদি আমি না পাই তার মানে আমি দুঃখী হয়ে গেলাম। এটাই কিন্তু ভারতীয় দর্শনে বারবার বলা হয়েছে যে জড়বাদ থেকে তুমি বেরিয়ে আসো আগে, এবং জড়বাদ থেকে বেরিয়ে এসে পরমাত্মাকে উপলব্ধি করা, এটাই হলো পরম লক্ষ্য। এবং মোক্ষ পাওয়া, মোক্ষ পাওয়া মানে কি, মোক্ষ পাওয়া মানে হচ্ছে মুক্তি লাভ করা। কিসের থেকে মুক্তি লাভ করা? মুক্তি লাভ করা হচ্ছে সমস্ত জাগতিক দুঃখ কষ্ট থেকে। সাপোজ কেউ একজন খুব ভালো রেজাল্ট করেছে, আপনার হঠাৎ করে একটা ঈর্ষা হওয়া শুরু হলো, কিন্তু আপনার ওই ভালো রেজাল্টের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। চারবাক নীতি অবশ্যই সুখতত্ত্ব, তার উপর ডিপেন্ড করে। চারবাক বলেছেন যে ধার করে হলেও ঘি খাওয়া ভালো, ঠিক আছে। ওই দর্শনটা জড়বাদের বিরোধী নয়, কিন্তু অ্যাকচুয়ালি যে দর্শনটা আমাদের প্রাচ্য দর্শন, সেটা কিন্তু বেদান্ত দর্শন থেকে উঠে এসেছে। এবং বেদান্ত দর্শন কি বলে সেটা নিয়ে আমি কিছুটা বলবো একদিন। অনেকগুলো পার্ট তো হবে, একদিন উপনিষদ নিয়ে একটু আলোচনা করা যাবে। আজকেই প্রথম এত জটিল করলে সবার বুঝতে অসুবিধা হবে। এই যে মুক্তি মানে কিসের থেকে মুক্তি, মুক্তি মানে হচ্ছে দুঃখ থেকে মুক্তি। দুঃখ মানে কিসের দুঃখ, দুঃখ মানে হচ্ছে অবিদ্যা। অবিদ্যা মানে যেখানে কোনো জ্ঞান নেই। অবিদ্যা মানে কিন্তু এখানে পড়াশোনাকে বলা হচ্ছে না। তত্ত্বজ্ঞান লাভে যদি অবিদ্যা নাশ হয়, মোক্ষ প্রাপ্তি ঘটে, তাহলেই আপনার জীবনের উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে। এবং আমাদের জীবনের 4টে পরম পুরুষার্থ আছে, সেটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এখানে ধর্ম অর্থে কি বোঝানো হয়েছে, তারপর অর্থ অর্থে কি বোঝানো হয়েছে, কাম অর্থে, মোক্ষ অর্থে কি বোঝানো হয়েছে, সমস্ত কিছু নিয়ে পরে আবার আরেকদিন ডিটেলসে যাব। আমি আজকে জাস্ট আপনাদের বলবো, আপনাদের জাস্ট কিছু জিনিস সুন্দরভাবে যেটুকু বোঝাবো সেটুকু বেসিক বোঝা খুব দরকার। এবার দেখুন, এই যে ফিলোসফি বা দর্শন, এই দর্শনের যে মূল যেটা, সেটা হচ্ছে বেদান্ত দর্শন। এবং বেদান্ত দর্শনে একটা কথা বারবার বলা হয় যে জগৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কথাটা কিন্তু একদমই ভুল। বেদান্ত দর্শন কিন্তু এটা বলেনি। পরবর্তীকালে শঙ্করাচার্য বলেছিলেন যে এটা কিন্তু, এই কথাটার মানে কিন্তু এটা না যে জগৎ মিথ্যা মানে জগতের যে কোনো কিছুই মিথ্যা। তার মানে আমি কি চাকরি পাওয়ার চেষ্টা করব না, আমি কি পড়াশোনা করব না, বা আমি কি প্রমোশন পাওয়ার চেষ্টা করব না, সেগুলো না, সেগুলি সবই করব। কিন্তু কি করে করব, ডিটাচমেন্ট রেখে, এবং মনকে কি করে নিজের কন্ট্রোলে সম্পূর্ণভাবে নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি। এবং অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়গুলোকেই বলে। কখনোই অ্যাস্ট্রোলজি মানে জাস্ট আঙ্গুলে আংটি পরে আপনি কত ভালো চাকরি পেলেন বা কিছু, তা না। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে কি করে, হাউ টু কন্ট্রোল দ্য কনসিয়াস, সাবকনসিয়াস অ্যান্ড সুপার কনসিয়াস মাইন্ড। মন বা আত্মা এই 3টে স্তরে কিভাবে বিচরণ করে, এবং অতিচেতন মনকে আপনি কি করে কন্ট্রোল করবেন, অবচেতন মনকে কি করে ধরবেন, বা সচেতন মনকে কি করে নিজের কন্ট্রোলে তাকে পরিচালনা করবেন, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি। এবার যদি দর্শনে নানান রকম শাখা নিয়ে আমরা আলোচনা করি, তার মধ্যে ফিলোসফির 3টে শাখা রয়েছে, অনেকে জানেন। সেটা হচ্ছে মেটাফিজিক্স, যেটাকে বলে পরাবিদ্যা, মনে হয় বাংলায় পরাবিদ্যা বা না অধিবিদ্যা, অধিবিদ্যা। আর একটা হচ্ছে জ্ঞানবিদ্যা, যেটার নাম হচ্ছে এপিস্টেমোলজি। আরেকটা হচ্ছে জ্ঞানবিদ্যা, সেটা হচ্ছে মানবিদ্যা, যেটা হচ্ছে অ্যাক্সিসোলজি। এবার এই যে অ্যাক্সেসোলজি, এর মধ্যে লজিক আছে, নীতি, এথিক্স আছে, অ্যাস্থেটিক্স আছে, সোশ্যাল ফিলোসফি আছে, এগুলো সব আছে। এগুলো যারা স্টুডেন্ট তারা তো জানেন, এগুলো নিয়ে আমি খুব বেশি ডিটেলিং এ যাচ্ছি না। কিন্তু মেটাফিজিক্সটা খুব ইম্পর্টেন্ট। মেটাফিজিক্সকেই কিন্তু অ্যাকচুয়াল দর্শন বলা হয়েছে। মেটা কথার অর্থ হচ্ছে কি ছাড়িয়ে যাওয়া, যে কোনো কিছুকে অতিক্রম করা। আর ফিজিক্স মানে হচ্ছে প্রাকৃতিক জ্ঞান। দর্শনের যে স্ট্রিমটাতে সমস্ত কিছুর মানে ফেনোমেনন নিয়ে আলোচনা করা হয়, তার অন্তর্নিহিত সারসত্তার অনুসন্ধান করা হয়, সেটাই হচ্ছে মেটাফিজিক্স। এবং প্রাচ্য আর পাশ্চাত্য দর্শনে এটাই ডিফারেন্স, যে আমরা উপনিষদে বা উপনিষদ থেকেই তো অ্যাকচুয়ালি প্রাচ্য দর্শনটা এসেছে।
একমাত্র ব্রহ্মকেই সার বস্তু বলা হয়েছে, বাকি যে কোনো জিনিসের কোনো, এটাকে ওরা বলছে না যেটা মিথ্যা, এটার মানে হচ্ছে তার সেই ফেনোমেননে আমি দাঁড়িয়ে আছি, যেই সার্কামস্ট্যান্সে আমি দাঁড়িয়ে আছি, অ্যাজ ইফ এখন এখানে ইন্ডিয়ান ঘড়িতে গ্রিনিচ টাইমে কটা বাজে, 11:15 মেবি, বা 11:20 কটা বাজে, হ্যাঁ 11:28 বাজে, কিন্তু এখন কিন্তু আমেরিকাতে সেম টাইম জোন নয়, এখন অস্ট্রেলিয়াতে সেম টাইম জোন নয়, এখন আরবে সেম টাইম জোন নয়, সব জায়গাতে কিছু যে যেখানে দাঁড়িয়ে আছে তার দিক থেকে সেটাই সত্যি। এবার যদি তর্ক করতে বসে যায় আমেরিকার লোকেরা যে না এখন তো আমার এটা বাজে, আমার তো ভুল কথা বলছো, সেটা কিন্তু নয়, কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং আমরা যখনই আরেকজনের ফেনোমেননের থেকে নিজেকে বিচার করার চেষ্টা করি, তখনই মনে হয় যে না আমার তো এটা ভুল, আমার তো এটা ঠিক, আমার তো এটা নয়। গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল কিন্তু মেটাফিজিক্সকে দর্শনের প্রধান বিষয় বলা হয়েছে। এবার দর্শন মানে তো আমি কি দেখলাম, আমি কি বুঝলাম। ধরুন আপনি একটা ভালো কথা বললেন, দর্শন মানে শুধু আমি কি দেখলাম, আমি কি বুঝলাম তা না, আমাকে কে কিভাবে দেখছে, আমাকে কে কিভাবে বুঝতে পারছে। ধরুন আপনি এমন একটা কথা বললেন, এই এমন একটা সময় যে সময়ে একটা বোকা বোকা কথা, ধরুন একটা জায়গায় খুব দুঃখের একটা পরিস্থিতি চলছে, আপনি হয়তো গিয়ে বললেন আরে এমনিতেই তো মারা যেত, তার ক্যান্সার রয়েছে, মারা গেছে মারা গেছে, ছাড়ো তো বাবা এত কথা। তখন আপনাকে লোকে কি বলবে, নিষ্ঠুর বলবে, কিন্তু হয়তো আপনি ওই সেন্সেই কথাটা বলেননি, তাই না? কিন্তু আপনার কথার রিপ্রেজেন্টেশনটা এরকম হলো। এবার ধরুন আপনি ওখানে গিয়ে খুব কাঁদছেন, আপনাকে বলবে লোকে যে বাবা ও তো কত সিম্প্যাথেটিক, কিন্তু এমনও হতে পারে যে সেই সিচুয়েশনে বসে আপনার কোনো কান্নাই পাচ্ছে না, কোনো অনুষ্ঠানে একটা মানুষ মারা গেছে তার জন্য আপনার সিম্প্যাথি হতে পারে, কিন্তু কান্না পাচ্ছে না, তাই লোকে বলবে আপনি কি মানে আপনি কিরকম, আপনি আনসোশ্যাল, কেমন একটা কোনো বিষয় নয়। তাহলে আমরা একটা বিষয় থেকে, একটা ঘটনা থেকে আরেকটা মানুষকে জাজ করি, কিন্তু সে কেন সেটা কখনো বিচার করি না। ইনফ্যাক্ট সব থেকে এখানে বিচার ব্যবস্থা যেটা উঠে আসে মাথার মধ্যে, সেটা হচ্ছে আমার মাথার মধ্যে কতগুলো থট প্রসেস ঢুকে বসে আছে, যে এই পরিস্থিতিতে কাঁদতে হয়, এই পরিস্থিতিতে আনন্দ পেতে হয়, এই পরিস্থিতিতে নাচতে হয়। যেখানে দশমী ভাসান হচ্ছে সেখানে যদি সবাই মিলে গিয়ে নাচানাচি করে, সেখানে দিয়ে অ্যাবসার্ড লাগে না। এখন ধরুন কোথাও কেউ মারা গেছে, সেখানে কেউ নাচ গান করছে, তখন মনে হবে সেটা অ্যাবসার্ড। মানে আমরা যে জিনিসটা দেখে অভ্যস্ত, এটাই হচ্ছে সাবকনসিয়াস। আশেরাতে আমি আসছি। এবার দর্শন যদি জ্ঞান বৃক্ষের ফুল হয়, এটা বেদান্ত দর্শনে বলা হয়েছে যে দর্শন যদি বেদান্ত দর্শনের ফুল হয়, তাহলে ধর্ম হচ্ছে তার ফল। অর্থাৎ আমি কি করলাম, মানে যে কোনো দর্শনে, পাশ্চাত্য বলুন প্রাচ্য দর্শন বলুন, তার মেইন কথাই হচ্ছে দ্য সিনথেসিস অফ ইউর সোল অ্যান্ড বডি। অর্থাৎ আমি আমার বডি, দেহ, মানে স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহকে সিনথেসিস করে, মানে সংশ্লেষণ করে আমি কি উঠিয়ে নিয়ে আসতে পারছি, এটাই হচ্ছে ফিলোসফি। এবং আমার ফিলোসফির থেকে এটা ঠিক, ওর ফিলোসফি থেকে ওটা ঠিক। প্রবলেম এটা না যে আমি এটাকে ঠিক মনে করি, প্রবলেম এটা আমি এটাকে ঠিক মনে করি, ও ওটাকে কেন ভুল মনে করলো সেটা নিয়ে ঝামেলা করা। ওর পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঠিক, আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঠিক। যতক্ষণ না আমি এই জিনিসটাকে একটা দেওয়াল তুলতে পারবো আরেকজনের সাথে, ততদিন আমাকে দুঃখই পেতে হবে, খারাপই লাগতে হবে। যখন এই জিনিসগুলো চলতে থাকে কন্টিনিউয়াসলি, তখন আমাদের মনে, এবং আমরা যে ফেনোমেননে বাস করছি, যেটা দেখতে দেখতে, মানুষের সাথে মিশতে মিশতে, এক একটা মানুষের সাথে মিশতে মিশতে, এক এক টাইপের মানুষের সাথে মিশতে মিশতে, অফিসে বলুন, পার্সোনাল লাইফে বলুন, রিলেশনশিপে বলুন, পাড়া প্রতিবেশী, সবকিছুর মধ্যে মিশতে মিশতে কি হচ্ছে, আমাদের মন এক এক রকম ডেটা সঞ্চয় করতে থাকে। যেরকম আপনি যখন বিরিয়ানি রান্না করা শেখেন, তখন আপনি জানেন যে আচ্ছা এরকম ভাবে চালটাকে এরকম করতে হবে, তার মধ্যে এই মশলাগুলো লাগবে, ঠিক আছে। দেখুন যখন পোলাও রান্না করেন, তার প্রসেসটা কিন্তু আলাদা, তখন আপনি জানেন যে এটাকে এইভাবে রান্না করতে হয়। যখন আপনি তন্দুর করবেন, তখন আপনি জানেন এটাকে এইভাবে করতে হবে। অর্থাৎ চিকেন তো চিকেনই, সেটা চিকেন দিয়ে স্যুপ বানাবেন, না চিকেন দিয়ে তন্দুর বানাবেন, না চিকেন দিয়ে আপনি কি কাবাব বানাবেন, বা চিকেনের কোনো মুরগ মাসাল্লাম বানাবেন, কি টপিকস বানাবেন, সেটা তো ডিপেন্ড করছে আপনি কি বানাতে চান, আপনি কি বানানো শিখেছেন, আপনার কাছে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, এবং আপনি ওই খাওয়াটা পছন্দ করেন কিনা। যার কাছে যে ঝাল খেতে পারে না, তার কাছে মনে হয় যে উফ এটা খুব কষ্টদায়ক খাবার। যে ঝাল খেতে পারে, তার
শরীর এবং তার মন ওইভাবে প্রস্তুত, যে ঝাল ছাড়া খাওয়াকে সে স্বাদই মনে করে না, তার কাছে সেটা বিস্বাদ। এবার আপনি যখনই বলবেন এই মা এটা কি খেতে পারে না, এটা ব্যাস, এটাই তো খারাপ। আপনি যেটা পারেন সেটা আপনার ব্যাপার, যেটা ও পারে সেটা ওর ব্যাপার। এইভাবে নানান রকম ফিলোসফিক্যাল ফেনোমেননে থাকতে 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 আমাদের শরীর এবং মন অদ্ভুত অদ্ভুত আচরণ করে, যেখান থেকে উঠে আসলো সাইকোলজি। তাহলে ফার্স্ট হচ্ছে ফিলোসফি, দেন সাইকোলজি, তারপর যেটা আসে সেটা তো অনেক উঁচুতে ওঠার ব্যাপার। এবং তার যারা এখনো বলেন যে এগুলো তো উপনিষদে একরকম কথা বলা হয়েছে, ফিলোসফি আমরা মানি না, দ্যাট ইজ নট সায়েন্স। সায়েন্সের প্রচুর ঝলকও আমার কাছে আছে, এবং আমি যখন কিছু বলি তার তার কোথা থেকে নিয়েছি, কি বিষয়, সমস্ত কিছু সব আমি আপনাদের কাছে বলে দিতে পারি। এবং সেগুলো পুরোটাই জার্নাল ঘেটে পড়াশোনা করা। হ্যাঁ, এবার নিন্দুকরা তো বলবে হ্যাঁ আমি দেখে দেখে বলছি, বাট হ্যাঁ অবভিয়াসলি আমি নোট বানিয়েছি, এই যে নোট বানিয়েছি দেখে দেখে বলছি। কারণ কি, এই নোটটা তো আমি বানিয়েছি আমার পড়াশোনা থেকে। এতগুলো বই পড়াশোনা করাটাও খুব একটা ডিফিকাল্ট ব্যাপার নয়, এবং খুব একটা সহজ ব্যাপার নয়। এবং এতগুলো পড়াশোনা করার পর যখন জিস্ট করে আমি আপনাদের কাছে আনতে পারবো, এটাই তো ব্যাপার। এই নোটসই তো হাজার হাজার টাকা দিয়ে স্টুডেন্টরা পড়তে যায় টিচারের কাছে, প্রফেসরের কাছে নোটসের জন্য, বিকজ একটা জিস্ট করে আমি জিনিসটাকে সাজিয়ে দিতে পারলাম কিনা, তাই না? দেখতে পাচ্ছি সবাইকে, যারা দেখছেন তারা লাইভটা যদি শেয়ার করেন খুব ভালো লাগবে। এবার হচ্ছে যেটা, হ্যাঁ চাঁদ আর সূর্য, আমি এইভাবেই পড়েছি এটা, কারণ আলটিমেটলি আমরা কসমসের সাথে জড়িত, এবং কসমসের দুটো মেইন জিনিস হচ্ছে সূর্য এবং চন্দ্র। সূর্য নারী বলা হয় ডান দিকের নারীকে, বাঁ দিকের নারীকে বলা হয় চন্দ্র নারী। এগুলো তো হাজার বছর আগেরই, অবভিয়াসলি সূর্য চন্দ্র পৃথিবী ব্রহ্মাণ্ড সবই তো হাজার বছরের আগে, তাই না? আচ্ছা, এবার আমরা একটু সাইকোলজিতে আসি। এই যে অ্যারিস্টটল আমরা সবাই জানি অ্যারিস্টটল হচ্ছে সাইকোলজির জনক। তো তার যে ডি অ্যানিমা নামক গ্রন্থে তিনি প্রথম সাইকোলজিকে বিজ্ঞান, হ্যাঁ দেখা যাচ্ছে তোমাকে পুনম, বিজ্ঞান বা ইন্ডিভিজুয়াল সায়েন্স বলেছিলেন। গ্রিক ভাষায় সাইক কথাটির অর্থ হচ্ছে, সাইক কথাটার অর্থ হচ্ছে আত্মা অর্থাৎ সোল, এবং লোগোস কথার অর্থ হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, লোগোস কথার অর্থ হচ্ছে বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল। পরবর্তীকালে লক, বেন্স, হবস এবং উইলিয়াম জেমস বলেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস। কিন্তু সায়েন্স মানে কি, যার বাহ্যিক অস্তিত্ব আছে তার সম্পর্কে রিসার্চ করা। এবার ভাবুন তো, মনের বা কনসাসনেস বা সোল যাই বলুন না কেন, তার বাহ্যিক অস্তিত্বটা কোথায়? দেখতে পাচ্ছেন মনকে, কিন্তু মন কোথায় নেই বলুন তো? মনকে আপনি কিভাবে পরিচালনা করতে পারেন, হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড। আমি আমার মনকে, যেমন আমি জানি আমার হাতটাকে আমি এইটুকুই বাড়াবো, যদি আমি জলটা নিতে চাই তাহলে আমি হাতটা এইটুকু বাড়াবো। আমি জানি আমি এখানে বসে লাইভ করলে আমি জলটা কোথা থেকে নিতে পারবো, আমি হাতটা এইটুকুই এইভাবেই রেখেছি। আমি কিন্তু এমন জায়গায় জলের বোতলটা রাখিনি যেখান থেকে আমাকে উঠে গিয়ে নিতে হবে, কারণ আমি জানি আমার এইটুকু ফেনোমেননের মধ্যে আমি নড়তে পারবো। ঠিক সেরকম সোলকেও শেখাতে হবে যে এইটুকু যাও, এর থেকে বেশি না। মনকে বলতে হবে এখানে যাও, আবার ব্যাক করে চলে আসো, ঠিক আছে? ঠিক সেইভাবে মনকে যখন কন্ট্রোল করতে পারবেন, তখন আপনি নিজেই নিজের রাজা। পরবর্তীকালে ওয়াটসনের মত সব থেকে বেশি কিন্তু একসেপ্টেড হয়েছিল। অনেক সাইকোলজিক্যাল লোক, অনেক সাইকোলজিস্ট এসেছেন, অনেক রকম তারা তথ্য দিয়েছেন, অনেক রকম সংজ্ঞা দিয়েছেন সাইকোলজির ওপর, কিন্তু ওনার কথাটাই সব থেকে বেশি গ্র্যান্টেড হয়েছিল, বেশিটা একসেপ্টেড হয়েছিল পরবর্তীকালে, যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। এবার দেখুন, এই বিহেভিয়ার ফিজিক্যালও মেন্টালও, কারণ আমাদের ব্যবহারটা শুধুমাত্র আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে না। মেন্টাল, মন যেভাবে অ্যাটিটিউড করে, বিহেভিয়ারও সেরকম ভাবেই হয়। এবং এই যে ফিজিক্যাল বিহেভিয়ার, এটা বলতে গিয়ে তিনি দুটো বিষয়কে প্রধান গুরুত্ব দেন। একটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম এবং অর্থাৎ স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে গ্ল্যান্ডুলার সিস্টেম অর্থাৎ গ্রন্থিতত্ত্ব। আমরা সবাই জানি আমরা যেরকম ভাবে রিয়াক্ট করি সেরকম ভাবে আমাদের নার্ভাস সিস্টেমও রিয়াক্ট করে, বা বলা ভালো নার্ভাস সিস্টেম যেভাবে রিয়াক্ট করে আমরা সেভাবে রিয়াক্ট করি? একদম না, কোনোদিনই না। সোল যেভাবে রিয়াক্ট করে ব্রেন সেভাবে রিয়াক্ট করে।
এবার যদি বলেন যে আচ্ছা মানুষ তো ব্রেন থেকে কিভাবে শোনে, আমি যদি বলি আপনি কি দিয়ে শোনেন, আপনি তখনই বলবেন যে আমি তো কান দিয়ে শুনি। আচ্ছা আমি আপনার সামনে অনর্গল ভাষা যদি জার্মান ভাষায় এই কথাগুলো বলে যাই, যা বলছি, আপনি যদি জার্মান না জানেন তাহলে কি আপনি আমার কথাটা বুঝতে পারবেন? আপনার কান কিন্তু শুনছে, ব্রেন কিন্তু অ্যাক্টিভ, তাহলে বুঝতে পারছেন না কেন? বিকজ আপনার সোল চেনেই না ভাষাটা। সোল যতক্ষণ না কানেক্টেড হবে কসমিক ওয়ার্ল্ডের সাথে, কসমিক মাইন্ড যতক্ষণ না আপনার ফিজিক্যাল বডির সাথে কানেক্ট হবে, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমি যদি বলি আপনি কি দিয়ে দেখেন, চোখ দিয়ে, আমি আপনাকে ল্যাটিন ভাষায় কিছু লিখে দেবো, ফ্রেঞ্চে কিছু লিখে দেবো, আপনি পড়তেই পারবেন না, কারণ আপনি ফ্রেঞ্চ ভাষা পড়তে শেখেননি। কে শেখেনি? সোল শেখেনি। সোলের মধ্যে কিছু জিনিস কন্টিনিউয়াসলি স্টোর হয়। যখন মানুষ মারা যায় তখন আমরা বলি আহারে মানুষটা মারা গেছে। তাহলে ভাবুন তো মানুষ মানুষ কোন মানুষটা মারা গেছে? মানুষের স্থূল দেহের মৃত্যু হয় না, সোল শরীরকে ছেড়ে চলে যায়। যদি সত্যি স্থূল দেহের মৃত্যু হতো তাহলে মৃত মানুষের চক্ষুদান কি করে হচ্ছে, মৃত মানুষের লিভার কি করে দান হচ্ছে, কি করে আমরা অঙ্গ দান করতে পারি? কারণ আমি তো মৃত, তাহলে তো আমার অঙ্গগুলোও মরে যাওয়া উচিত। আমি মরে যাইনি। সাপোজ আমি এই বাড়িটাতে থাকি, আমি প্ল্যান করলাম এবার আমি দিল্লি যাব, আমি দিল্লিতে শিফট করে যাব, তাহলে আমি কি দিল্লি শিফট করে যাব মানে আমি কলকাতার এই বাড়িটা ভাঙতে বসবো? নিশ্চয়ই ভাঙতে বসবো না। আমি কি করব, এই বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব, তাই তো? এবার যদি এই বাড়িটাতে এসে কেউ আমাকে দেখে, তখন সে দেখবে, মানে আমাকে খোঁজার চেষ্টা করে, সে দেখবে আমি নেই, অর্থাৎ আমি আমার বাড়িটার নাম স্থানান্তর করলাম। আমি কিন্তু দিল্লিতে গিয়ে আমিই আছি, কিন্তু আমি দিল্লি চলে গেছি বা বম্বে চলে গেছি। ঠিক আছে? কসমিক ওয়ার্ল্ড এর অর্থ হচ্ছে ব্রহ্ম, যে ব্রহ্ম জগৎ সেটা। এই যে আমাদের নার্ভাস সিস্টেম এবং গ্ল্যান্ডুলার সিস্টেম অর্থাৎ গ্রন্থি তত্ত্ব, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু ইন্টারকানেক্টেড। অর্থাৎ আমরা যখন অ্যাংজাইটিতে ভুগি তখন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড একরকমভাবে অ্যাড্রিনালিন ক্ষরণ করে, এবং যখন আমরা এক্সাইটেড হয়ে যাই তখন আমাদের বেশি কোন অ্যাড্রিনালিন বেশি আসে। এই যে এত মানুষ, যে সমস্ত মানুষরা বেশি এক্সাইটেড হয়ে যায়, খুব বেশি চিৎকার করে, খুব বেশি হাইপার অ্যাক্টিভ, এদের প্রত্যেকের ডোপামিন খুব বেশি ক্ষরণ হয়। ইনফ্যাক্ট এখন যে এত মানুষ মানে রিলস দেখে, কন্টিনিউয়াসলি রিলস দেখা খুব খারাপ। যে কোনো ছোট ছোট জিনিস যদি আমরা দেখি তখন আমাদের ব্রেন নিজেকে ওরকম ভাবে মানে ফরম্যাট করে যে খুব ছোট ছোট কারণে তাদের ডোপামিন ক্ষরণ হয়। কোনো জিনিস, এই জন্য কোনো বাচ্চারা আজকালকার দিনে ধীরে হয়ে বসতে পারে না, ধীর স্থির হয়ে বসে না, কথা শোনে না। সবাই বলছে যে আচ্ছা আমার বাচ্চাটা বেশি চঞ্চল। আসলে এটা বাচ্চাটার দোষ না, এটা একটা টোটাল সার্কামস্টেন্সটাই এমন ভাবে তৈরি হচ্ছে যে বাচ্চারা ওরকম হয়ে যাচ্ছে। এটার জন্য না বাচ্চাদের দোষ আছে, না এটার জন্য দোষ আছে, পুরোপুরি দোষ তো মা বাবাকেও দেখা যায় না। কারণ মা বাবারই বা কি করবে? আজকালকার দিনের মারা নিজেরা এত টায়ার্ড হয়ে বাড়িতে ফেরে, তারা অফিস থেকে আসে, তাদের নিজস্ব কাজ আছে। এখন একটা বাচ্চাকে স্কুলে পড়াতে গেলে, একটা সোশ্যাল লাইফ লিড করতে গেলে কত খরচা, দুজনকে ভালো রকম ভাবে চাকরি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। সবার তো আর বাবা কাকার বিশাল সম্পত্তি থাকে না। অনেক মানুষই আছে স্ট্রাগল করছেন, তাদের বাচ্চাকে ভালো জীবন দিতে হবে, বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে হবে, কিছু করার নেই। এবার ম্যাক্সিমামই এখন নিউক্লিয়ার ফ্যামিলি, তো মায়ের এসে আর ধৈর্য থাকে না যে বাচ্চার সাথে বক বক করার, কারণ বাচ্চাদের প্রচুর কোয়েশ্চেন আছে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আগেকার দিনে কি হতো, বা আমাদের সময়ও দেখেছি, আমাদের সময় প্রচুর মানে সিবলিংস ছিল না এরকম দেখেছি, কিন্তু অনেকেরই ছিল, ভাই বোন ছিল, তারা একসাথে বসে খেলতো, তাদের বাচ্চারা আরেকটা বাচ্চার সাথে অবান্তর কথা বলে, খেলতে পারে। মা বাবা সেই এনার্জিটা থাকে না, তখন কি করে, খুব সাথে সাথে ফোনটা দিয়ে দেয়, ফোন দেখে তো চুপচাপ থাকো, কিছু করার নেই, মা বা কত এনার্জি নেবে, বাবাই বা কতক্ষণ এনার্জি নেবে। তখন কি হয়, বাচ্চাদের ব্রেন বা নার্ভাস সিস্টেম ওই রকম ভাবে ডোপামিনই বার করতে থাকে, ফলে বাচ্চা হয়ে যায় প্রচন্ড বেশি হাইপার অ্যাক্টিভ। এবং এই যে হাইপার অ্যাক্টিভিটি, হ্যাঁ এটার যদি টেকনিক্যাল কথা বলেন তাহলে মহাজাগতিক, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ব্রহ্ম বলা হয়েছে। এবং একটা কথা আমি বারবার বলি যে যৎ ব্রহ্মাণ্ডে তৎপিণ্ডে, অর্থাৎ যাহাই ব্রহ্মাণ্ডে আছে তাহাই কিন্তু আমার মধ্যেই আছে। যে ঠিক যেরকম একটা লোহার
রডের মধ্যে লোহার পরমাণু লুকিয়ে আছে, ঠিক সেরকম কিন্তু এই আয়রনের সমস্ত ধর্ম কিন্তু ওই লোহার রডের মধ্যে আছে। ঠিক সেরকম পুরো ব্রহ্মাণ্ডটাই কিন্তু আমার মধ্যে আছে। এবং ফিজিক্যাল আমাদের যে ভৌতিক শরীর সেটা ব্রহ্মাণ্ডের কোন পার্টের সাথে যুক্ত, এবং আমাদের যে সোলার বডি সূক্ষ্ম শরীর সেটা ব্রহ্মাণ্ডের কোন অংশের সঙ্গে যুক্ত। দুটো জিনিসকেই কি একসাথে কন্ট্রোল করা সম্ভব? অবভিয়াসলি সম্ভব। আপনি ইচ্ছা করলে আপনার লিপস্টিকটা রেড থেকে মুছে পিঙ্ক করে দিতে পারেন। তাহলে কোথাও যদি আপনার মনের মধ্যে কোথাও একটু ডার্ক প্যাচেস পড়ে, সেটাকে ধীরে ধীরে মুছতে পারবেন? পারছেন না। কেন পারছেন না? বিকজ ইউ ক্যানট টাচ ইউর মাইন্ড। বাট উই ক্যান টাচ আওয়ার মাইন্ড, উই ক্যান ফিল আওয়ার মাইন্ড। আমরা অন্যের মাইন্ডকে ফিল করতে পারি, আমরা অন্যের থট সিস্টেমকে অ্যাক্সেস করতে পারি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখানেই তো ম্যাজিক লুকিয়ে আছে। যারা বলেন দিদি আপনার রত্ন প্রাণ প্রতিষ্ঠার মধ্যে কি এমন ব্যাপার আছে, রত্নটা বাড়ির মধ্যেই আসলো সবকিছু চেঞ্জ হতে শুরু করলো, এরকম অসংখ্য মানুষকে আমি শুদ্ধিকরণ শিখিয়েছি। শুদ্ধিকরণ মানে কি? শুদ্ধিকরণ মানে হচ্ছে টু কমপ্লিটলি কন্ট্রোল ইউর সাবকনশিয়াস মাইন্ড। আমার সাবকনশিয়াস মাইন্ডকে আমি এমনভাবে ফরম্যাট করে দিতে পারি যাতে আমি যা বলবো সে তাই শুনবে, সে যা বলবে আমি তাই শুনবো না, নট ইম্পর্টেন্ট। আমি কেন তার কথা শুনবো? সে তো ইনফরমেশন গ্যাদার করেছে, সে আমার মেটকে দেখে একরকম ইনফরমেশন জোগাড় করেছে, সে আরেকটা টিচারকে দেখে একরকম ইনফরমেশন জোগাড় করেছে, সে একটা বন্ধুকে দেখে একটা ইনফরমেশন জোগাড় করেছে। এই ইনফরমেশনগুলো গ্যাদার করার ফলে আমার মাথায় কতগুলো সিস্টেম জমা হয়েছে। আমি যে কোনো জিনিসকেই দেখি এভাবে দেখি। যেমন আজকে একজন রাজনৈতিক নেতার বিয়ে হয়েছে, অনেকেরই মন্তব্য সেটা বুড়ো বয়সে এই করা উচিত না, ওই করা উচিত না, এই করা, কিন্তু ইম্পর্টেন্ট না। আমরা সবাইকে জাজ করতে বসে যাই। কিন্তু যদি কখনো দেখেছি কোনো বুড়ো মানুষ সাফার করছে, কোনো বয়স্ক মহিলা খুব কষ্টে আছে, তখন কিন্তু কেউ তাকে বলে না যে সে কিভাবে ভালো থাকবে, সে যখন ভালো থাকার চেষ্টা করছে তখন সবাই মিলে সেইটাকে সমালোচনা করার চেষ্টা করেছে। কারণ ওই যে কিছু ডেটা মাথার মধ্যে ঢুকে বসে আছে যে বিয়েটা 22-23 বছরেই করা উচিত, 24 বছরেই করা উচিত, বিয়ে একবারই হয়, বিয়ে এই হয়, বিয়ে ওই হয়। তারপর যখন কেউ কিছু করে তখন সেটা খুব অদ্ভুত লাগতে শুরু করে। কারণ আপনার মাইন্ড কতগুলো মুখস্থ বিদ্যাতে চলে। আপনার মাইন্ড সেরকম ওই মাথা মোটা টাইপের মাইন্ড, যেরকম কিছু ছেলে মেয়ে অঙ্ক মুখস্থ করে যায়, অঙ্ক যেই পাল্টে দিত আর অঙ্ক করতে পারতো না, দেখতাম ক্লাসে বসে পরীক্ষার সময় কাঁদছে। অথচ হয়তো একটা অঙ্ক করেছে 15 কিলোমিটার না দিয়ে সেটাকে হয়তো 12.5 কিলোমিটার দিয়েছে, তখন সে ঘাবড়ে গেছে, মা পয়েন্টের অঙ্ক দিয়েছে, আমি তো পয়েন্টের অঙ্ক দিয়ে তো গতিবেগ করিনি। অথচ পয়েন্টের যে থিওরির সাথে ও আর গতিবেগের থিওরিটাকে মেলাতে পারছে না, কারণ ওর মাইন্ড ওইভাবেই চেনে। ও জানে গতিবেগের অঙ্ক এইভাবে করতে হয়, পয়েন্টের অঙ্ক এইভাবে করতে হয়, দুটোকে কম্বাইন্ড করতে পারে না, বিকজ ওর সাবকনসিয়াস মাইন্ডে কতগুলো ছেদ জিনিস মুখস্থ হয়ে বসে রয়েছে। ঠিক আছে? তো ওটাই যখন মাথার মধ্যে আমি যখন সেটাকে, যেমন আমরা ঘর সাজাই না, আমাদের মনকেও আমরা সাজাতে পারি। আমরা জানি যে ওয়ার্ড্রোবের এই জায়গাটা এরকম, আমরা সুন্দরভাবে আমরা কি করতে পারি, আমরা অর্গানাইজার কিনি, আচ্ছা এই জিনিসটা এখানে রাখি, ওই জিনিসটা ওখানে রাখি, এইভাবে রাখি, বইগুলোকে ওভাবে রাখি, পেনগুলোকে এখানে রাখি। আপনার মাইন্ডই সব। এই যে বলছেন বাস্তু মানে কি? বাস্তু মানে দ্য ক্ল্যারিটি অফ ইউর মাইন্ড। যে নোংরা মেন্টালিটি সে বাস্তুকে নোংরা করেই রাখবে, ওকে যত যাই বলুন ও কোনোদিন পরিষ্কার করবে না। অর্থাৎ আপনি সেইভাবেই কাজ করেন। দেখবেন অনেকে আছে গিফট দেয়, বাজে গিফট দেয়, মানে ও তো কেউ তো দেখতে আসছে না বিয়ে বাড়িতে, এরকম দিই। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি কি দিচ্ছেন? আপনার মাইন্ড। আপনি গিফট করছেন জিনিসটা, আপনি গিফট করছেন মাইন্ড। এবং হোয়াট এভার the energy you will transfer, you will get the absolutely the same energy pattern. যা দেবেন তাই ব্যাক করবেন। যদি ভাবছেন কেউ দেখে না, কেউ দেখছে না, কেউ জানছে না, সবাই দেখছে, সবাই জানছে, বিকজ আপনি তো নিজেকে রিফ্লেক্ট করছেন। যেই রিফ্লেকশনটা আপনি উল্টো পাবেন। ওই জন্য বলেন আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে? সব ক্ষতি কি দেখা যায় বাবা? আমরা অনেক সময় অনেকের অনেক ক্ষতি করে দিই, অনেক কথাতে অনেক বিষক্রিয়া তৈরি করি। অবভিয়াসলি। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করব, জগৎ মায়াবাদী ব্রহ্মকে একমাত্র সত্যবান না দেখেন তিনি মায়াবাদী। না না না, এটা কিন্তু শঙ্করাচার্যের অনেক পরে অনেক মানে তৈরি হয়েছে যে
না, মায়া বলতে এখানে ওই মায়া না, বাবার প্রতি মায়া, মায়ের প্রতি মায়া। এটা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। যেরকম আমরা সুব্রত বা ভাস্কর যা যা প্রশ্ন করছো, তোমরা প্রশ্নটা রাখো, হ্যাঁ, আমি লাস্টে আলোচনা করব। দেখা যাচ্ছে পুনম, তোমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের ব্রেনের যে 4টে অংশ, অর্থাৎ গুরু মস্তিষ্ক মানে সেরিব্রাম মানে লঘু মস্তিষ্ক, মিড ব্রেইন এবং মেডালা অবলাঙ্গটা, এই তো 4টে জিনিস। এই 4টে পার্ট ভীষণভাবে ইন্টারকানেক্টেড, এবং আমাদের যে ফুল যে ফিজিক্যাল বডিটা, ভৌতিক শরীর, এটা পুরোটাই একটা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র। এবং আমাদের যে সোলার বডি, সূক্ষ্ম শরীর, যেটা আমি ইচ্ছা করলে আমার শরীর থেকে বেরিয়ে যেতে পারি, ইচ্ছা করলেই আমার শরীরের মধ্যে ঢুকে পড়তে পারি। কিভাবে? ঠিক যেরকম আমরা দরজা জানলা বন্ধ করে বাড়ি লক করে দার্জিলিং বেড়াতে চলে গেলাম, কালিম্পং ঘুরতে চলে গেলাম, উটি চলে গেলাম, আবার কিছুদিন পর আমরা চলে আসি, কারণ আমরা জানি কিভাবে বাড়ি থেকে যেতে হয়, আমরা জানি আবার কিভাবে বাড়িতে ঢুকতে হয়। কিন্তু যদি আমরা না জানি কি করে শরীর থেকে বেরোতে হয় আর কিভাবে শরীরে প্রবেশ করতে হয়, দেন কিন্তু আমি আর আমার শরীরে প্রবেশ করতে পারবো না। তাই কুণ্ডলী জাগরণ বা কুণ্ডলী মেডিটেশন কোনো দিন গুরু ছাড়া করতে নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু কি বিষয় নিয়ে আলোচনা করব বলুন। শুধু একটা জিনিস বলি, যে আমাদের শরীর এবং মন নানান রকম সেন্সেশন এবং পারসেপশনের মধ্যে দিয়ে মানসিকভাবে একটা সঙ্গতি বিধান করতে 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 যায়, এবং এইটা করতে করতে একটা সোশ্যাল অ্যাডপশন শিখে নেয়। সোশ্যাল অ্যাডপশন কিরকম ভাবে আমরা শিখি? আমরা যেমন সোশ্যাল অ্যাডপশন শিখি, সাপোজ যে ওই যে বললাম যে ছেলেটা যখন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, এখন তো অনেক মানুষ অনেক বেশি আপগ্রেডেড হয়েছে, অনেক চিন্তা ভাবনা। আমাদের একটা নর্মাল যেটা, ছেলে আর মেয়ের বিয়ে হলে ছেলেটা মেয়েটার থেকে বয়সে বড় হবে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা সোশ্যাল, কি বলবো, একটা সোশ্যাল অ্যাডপশন। আবার অনেক রকম এরকম ব্যাপার আছে, আমরা যে সবসময় আমরা যদি যখন এখন তো সব মানে ছেলেরাও নোজ পিয়ার্সিং করছে, এই করছে, কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে আচ্ছা ছেলেরা কানের দুল পরেছে বা ছেলেরা নোজ পিয়ার্সিং করেছে বা ছেলেরা বড় চুল রেখেছে, এটা হচ্ছে সোশ্যাল অ্যাডপশন। এরকম আরো কিছু জিনিস আছে। দেখুন, সোশ্যালিজমকে বাদ দিয়ে তো বাঁচা যায় না। কিছু জিনিস আমাদের সংস্কার বা ধর্ম মানে, যারা বলেন ধর্ম মানে এটা ওটা, ধর্ম মানে এটা ওটা না। ধর্ম মানে হচ্ছে একটা প্র্যাকটিস, একটা লাইফস্টাইল, একটা 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 শৈলী, যেভাবে আমার লাইফকে আমি পরিচালনা করব, আমি যেভাবে যেভাবে নিজেকে পরিচালনা করব, সেভাবে কিন্তু আমি আমার পুরো জেনারেশনটাকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে সোশ্যাল অ্যাডপশন, এইগুলো করতে 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 নানান রকমের মানুষের সাথে মিশতে মিশতে আমাদের ব্রেন কিন্তু অদ্ভুতভাবে একটা একটা কি বলবো, একটা টলারেন্স শিখে নেয়। এটাকে বলা হয় হচ্ছে পেশেন্ট টলারেন্স বা স্ট্রেস টলারেন্স। একটা সহ্য করারও লিমিট আছে। যেদিন আপনার স্ট্রেস টলারেন্স এবং এই যে অ্যাডাপশন, আমাদের যেরকম ডারউইন যেরকম বলেছে যে এক্সিস্টেন্স, যে ফিটেস্ট ফর দ্য, অবভিয়াসলি টপিক তো করতেই হবে, টপিকের বাইরে তো গিয়ে তো কিছু করা যায় না। হ্যাঁ, তো যেটা ডারউইন বলেছিল যে যোগ্যতমরাই কিন্তু টিকে থাকে। হ্যাঁ, তো সত্যিই তাই। আপনি যদি সমাজের সাথে তাল মেলাতে না পারেন, অফিসে স্ট্রেস নিতে না পারেন, সংসারে স্ট্রেস নিতে না পারেন, ফিনান্সিয়াল স্ট্রেস নিতে না পারেন, দেন আপনি বলেন আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমি কিছুতেই পারছি না, এটা করতে পারছি না। কিন্তু দেখুন, এই যে ডিপ্রেশন, হ্যাঁ, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেটাই বলছি, যোগ্যতমের উদ্বর্তন। কারণ আমাকে একজন বলেছে যে আপনি লাইভে দিদি আমরা অনেক কথা বলেন যেগুলো আমরা বুঝতে পারি না, তো আমি বাংলায় বলাটাই বেশি ঠিকঠাক। রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, একদম করা যায়, বলে নি। এবার এই যে স্ট্রেস টলারেন্স, মাঝে মাঝে স্ট্রেস এমন পর্যায়ে চলে যায়, তখন মনে হয় যে আর নেওয়া যাচ্ছে না, একে মেরে ফেলি, ওকে মেরে ফেলি, ওকে থাপ্পড় মেরে ফেলি একটা, ওকে একদম, অনেক যারা মানুষকে মারতে পারছে না তারা ভাঙচুর করতে শুরু করে। কারণ কি, আপনার অ্যাগ্রেশন এভাবে বেরিয়ে আসছে। এই যে স্ট্রেস, এই যে আমাদের সহ্য করার ক্ষমতা, এবং
এরকম ভাবে মানতে 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 অ্যাডাপ্ট করতে করতে আমাদের মন একরকমের ধৈর্য। আপনি ভাবুন, আপনি 15 বছর বয়সে যে জিনিসটার প্রতি এত রাগ করতেন, এখন হয়তো 30তে এসে এতটা রাগ করেন না। এখন যেন মনে হয় যে হ্যাঁ, ও তো এরকম কথাই বলবে, এটাতে অদ্ভুত হওয়ার কি আছে, তাই না? ঠিক সেরকমই কিন্তু ব্যাপার। আমাদের শরীর যেমন অভ্যস্ত হয়, আমরা জানি যে আচ্ছা নভেম্বর পড়ছে মানে কালী পুজোর পরে স্কিনটা একটু ড্রাই হতে শুরু করবে। এখন তো এই সময় আমাকে একটু ময়েশ্চারাইজার করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, আমাকে একটু লিপ বাম দিতে হবে। গরমকালে আমরা যেরকম স্কিন চর্চা করি, শীতকালে সেরকম করি না। যেরকম ড্রেস পরি শীতকালে, কারণ আমাদের বডি কিন্তু ইকোসিস্টেমের সাথে সাথে চেঞ্জ হয়। ঠিক সেরকম নানা রকম পরিস্থিতির সাথে সাথেও কিন্তু আমাদের সোল চেঞ্জ হতে থাকে। এটাই হলো বিষয়। এবং এই যে সাইকোলজিক্যাল যে বিহেভিয়ার, এটা ডিপেন্ড করে আমার কাছের লোকের প্রতি, এবং আমি কিভাবে রিয়াক্ট করব এবং আমি কিভাবে চুপ থাকবো, এটাও একটা শেখা। এই শেখাটা কিন্তু একদিনে হয় না। এবং বেদান্ত দর্শন যেটা বলে সেটা হচ্ছে, আমরা যখন ঘোরে থাকি, কোনো কিছুর মধ্যে দিয়ে চলি, আমাদের কিন্তু ওটাকেই চরম সত্য বলে মনে হয়, এবং আমরা এটা করতে করতে আত্মনিয়ন্ত্রণ করতে ভুলে যাই। এবং এই জীবনের আসল উদ্দেশ্য হলো, বেদান্ত দর্শন যা বলে সেটা হচ্ছে, ইন্দ্রিয় সুখের তুমি যদি দাস হয়ে গেছো, তাহলে তুমি আত্মসংযম করা কিন্তু ভুলে যাবে। এবং যার মধ্যে অবিদ্যা আছে, আহ যার মধ্যে অবিদ্যা আছে এবং যার মধ্যে কোনো পজিটিভিটি নেই, ইতিবাচক চিন্তা ভাবনা নেই, সে কিন্তু অ্যাকচুয়ালি আত্মহত্যাই করেছে। আত্মহত্যা মানে কিন্তু ঝুলে পড়া না। আত্মহত্যা মানে হচ্ছে নিজের আত্মাকে নিজেই আমি জানি না, আমি বেসিক্যালি ডেড, আমি মৃত। আমি নিজেকে না জেনে কে কি কালারের ড্রেস পরেছে, কে কার সাথে গল্প করেছে, কে কি করেছে, এটা তো পরে বলছি, সমাধি পরে, সেগুলো নিয়ে আমরা কি করি, রিয়াক্ট করা শুরু করি। বাট না, আমি যদি রিয়াক্টই না করি, সমস্ত অ্যাক্ট করা বন্ধ করে দিই, তাহলে দেখবে তোমাকে অত কিছু মানে কেউ কিছু তোমাকে চেঞ্জই করতে পারছে না। একদম প্রতিটি উপনিষদে একই বাণী বলা হয়েছে, আত্মা অপরিবর্তনীয় এবং আত্মা অনাদি অনন্ত এবং বাক্য মনাতীত। আমি সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, এবং ব্রহ্মের হচ্ছে 3টে পার্ট, সৎ চিত আনন্দ। এই সৎ চিত আনন্দ, এই 3টে বিষয় হচ্ছে প্রত্যেকটা জীবাত্মার মেন কিন্তু অংশ। আপনাদের একদিন কঠোপনিষদের মানে আমি জিসটা বলে শোনাবো। কঠোপনিষদ হচ্ছে অ্যাকচুয়ালি নচিকেতার বাবা যে বিশ্বজিৎ নামে যজ্ঞ করছিলেন, এবং সেই যজ্ঞের সময় তিনি অর্পণ করছিলেন, যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, প্রয়োজনীয় জিনিস, নানা রকম জিনিসকে আহুতি দিতে হয়। তখন তার মনে হয়েছে এইটাকে অবিদ্যা বলা হয়েছে। মানে যজ্ঞে আহুতি দিচ্ছেন, কিন্তু দেখছেন সমস্ত এমন গাভীগুলোকে আহুতি দিচ্ছেন যে গাভীগুলো জীবনে কোনো দুধ দিতে পারবে না, এবং এমন জিনিসকে দিচ্ছেন যা কোনো কাজে লাগে না। যেমন আমরা হয় না, অপ্রয়োজনীয় জিনিস অনেক আছে, অপ্রয়োজনীয় জিনিস গিফট দিয়ে দেয়। তখন নচিকেতা তার বাবাকে বলে, তুমি এটা কি করছো? তুমি আমাকে কার কাছে আহুতি দেবে? কারণ আমিও তো তোমার সম্পত্তি, তাহলে তোমার উচিত আমাকেও কারোর কাছে দান করা। এবং উনি ভেবেছিলেন যে আমি, এবং বাবার এই ধরনের ছদ্ম কি বলবো, ছদ্ম দান দেখে তিনি এত মানে উদাস হয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন তুমি আমাকে কার কাছে দান করবে? তখন তার বাবা বলেছিলেন যে আমি তোমাকে যমের কাছে দান করলাম। এবং তখন তিনি সশরীরে যমের কাছে যান, এবং যমের কাছে গিয়ে তিনি জীবন মৃত্যুর রহস্য জানতে থাকেন। এবং এই যে কথোপকথন, যমের সাথে নচিকেতার যে কথোপকথন, তিনি অবশ্যই পরবর্তীকালে তার 3টে বর তাকে দিয়েছিলেন যম। এটা নিয়ে কঠোপনিষদ, এবং এই কঠোপনিষদ নিয়ে আপনাদের একদিন আলোচনা করব, যে এত ভালো লাগবে শুনতে। এবং আমি তো সবাইকে বলবো বাচ্চাদেরকেও একটু লাইভগুলো দেখাবেন, কারণ বিকজ আমি ফ্রাইডে রাত্রিটা এই জন্য সিলেক্ট করেছি যাতে পরদিনটা ছুটি থাকে, ওদের স্ট্রেস কম থাকে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে হোয়াট ইজ ব্রহ্ম, হোয়াট ইজ জগৎ। এবং যারা বলেন যে ওই সমস্ত উপনিষদের কথাবার্তা, ওগুলো কি মেলে নাকি, ও তো জাতা বিষয়, ওর মধ্যে কিছু নেই। আচ্ছা, উপনিষদ তো আসলো,
হ্যাঁ, এই লাইফ তো অবভিয়াসলি সেভ করে রাখা উচিত, ইনফ্যাক্ট আমিও সেভ করে রাখবো। আমি যখন আপনাদের একটু বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে বলবো তখন ওটা একটা আলাদা লাইভ করবো। এখানে আমি একটা জিস্ট বলি শুধু। অর্জুনকে শ্রীকৃষ্ণ মহাবিশ্বের রূপ দেখিয়েছিলেন, মানে বিশ্বরূপ দর্শন করেছিলেন। অর্জুন কিন্তু সেই রূপটা নিতে পারেনি, অর্জুন সহ্য করতে পারেনি বিশ্ব ব্রহ্মাণ্ডের এই রূপকে। কারণ তিনি যেভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখে অভ্যস্ত, তিনি মানে তিনি চোখ বন্ধ করে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণের মাধ্যমে তিনি যে বিশ্বরূপ দর্শন করেছিলেন সেটা কিন্তু অর্জুনের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। তার মতো তো বীর যোদ্ধারী, কেন কি যখন তিনি বিশ্বরূপ দর্শন করলেন তখন তিনি দেখলেন আমি যে জগৎকে দেখে অভ্যস্ত, এই জগৎ তো সেরকম না। অনেকটা কিরকম উদাহরণ দিই, আজকালকার দিনে আমরা আণুবীক্ষণিক যন্ত্রে কিন্তু অর্থাৎ মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে বিজ্ঞান আমাকে যে জগৎ দেখাচ্ছে, গীতাতে বা উপনিষদে অনেক আগেই কিন্তু এটা বলা হয়েছে। বলি আপনাদের একটু জাস্ট কয়েকটা জিনিস বলবো, কারণ বেশি বললে শুধুমাত্র বিজ্ঞান নিয়ে আলোচনা হয়ে যাবে, কারণ বিজ্ঞানের অনেক তত্ত্ব অনেকেই বুঝতে পারবে না। আমি জাস্ট একটু কিছু জিনিস নিয়ে বলবো, ঠিক আছে? তো বিষয়টা সেটা হচ্ছে, ধরুন একটা এক্সাম্পল দিই। সেটা কিরকম, স্যাটারডে রাতে লাইভ করা সম্ভব না, আমার সানডে চেম্বার আছে। সেটা হলো যে ধরুন আপনি প্রচন্ড ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছেন, প্রচন্ড আপনার গলা শুকিয়ে গেছে, এবার আপনি জল খেতে বসলেন। আপনার তখন মনে হবে কতক্ষণ একটু জল খাবো। সেই জল খেতে গিয়ে যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায় বা আপনাকে কেউ বারবার বোঝানোর চেষ্টা করে এই যে জল কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়। জল মানে হচ্ছে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, H2O, এবং জলের 3টে ভ্যারিয়েশন আছে, D2O, ডয়টোরিয়াম হাইড্রোক্সাইড। এই যে জল বা জলকে খেয়ে আমরা নর্মালি যেরকম তৃপ্তি পাই, বা জলকে আমি যেভাবে দেখছি তা না ভেবে যদি আমি ভাবি দুটো করে অ্যাটম হাইড্রোজেনের, একটা করে অক্সিজেন, এরকম ভাবতে থাকি, তখন কিন্তু আমি বুঝিয়ে দেবো, আমার যতটুকু সামান্য জ্ঞান আমি বুঝিয়ে দেবো। উপনিষদ নিয়ে আলোচনা হবে, উপনিষদ আমি পড়েছি, বাট এরপর যখন আলোচনা করবো একদিনে তো হবে না, ধীরে 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 ধীরে। তো এই যদি আমি জলকে ওইভাবে বিচার করি তাহলে কিন্তু আমি জল খেয়ে তৃপ্তি পাবো না। ঠিক সেরকম আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে 3টে স্তরে দেখতে পাই, 3টে স্তর আছে। যেরকম মনের 3টে স্তর আছে, চেতন, অবচেতন, অতিচেতন, ঠিক জগৎকেও আমরা 3টে স্তরে দেখি। চেতন মন দিয়ে দেখি বাহ্যিক জগৎটাকে, অর্থাৎ যেই জগৎটাকে আমরা নর্মালি দেখি। যেমন ধরুন আমরা যখন ভাবি যে নারকল এরকম দেখতে, আনারস ওরকম দেখতে, চেয়ার এরকম দেখতে, নারকেল গাছ এরকম দেখতে, রুই মাছ এরকম দেখতে, অর্থাৎ যে জগৎটাকে আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক দিয়ে। আমি জানি যে নারকলটা এরকমই দেখতে হবে। আপনাকে যদি আমি বলি যে ভাবুন তো একটা ধরুন আমি আপনাকে বললাম আপনি ভাবুন ইলিশ মাছ, আপনি কিন্তু ইলিশ মাছ ভাববেন। আপনাকে বললাম আপনি ভাবুন তো কেএফসির বাকেট বা কেএফসির লোগো, আপনার মাথায় কেএফসির লোগোটা ঢুকে গেছে। কিন্তু কেএফসির লোগো থেকে যদি আমি বলি ওটাকে ভাবুন তো সাদা আর লাল রং, এখানেও তো সাদা আর লাল রং, এটাও তো সাদা আর লাল রং। আপনি ভাবছেন না, আপনি কিন্তু লোগোটার মধ্যে রংটা দেখেননি, লোগোটাকে দেখেছেন। আপনার মন ওটাকে চেনে, চেতন মন চেনে। অর্থাৎ যে জগৎ, বাহ্যিক জগৎটাকে আমি হাত দিয়ে অনুভব করতে পারি এবং ছুঁয়ে দেখতে পারি, শুকতে পারি, টাচ করতে পারি, ফিল করতে পারি, অনেক কিছু তা চেঞ্জ করতে পারি, দ্যাট ইজ হচ্ছে স্থূল জগৎ, যেটাকে আমি দেখছি। তারপরে জগৎ দেখার যে দ্বিতীয় স্তর, সেখানে কিন্তু সবই একই রকম, এখানে আলাদা করে কোনো বিষয় নেই, কারণ ওটা কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মানে বিয়ন্ড পঞ্চ ইন্দ্রিয়, তার উপরে কিন্তু ওটা কিন্তু সেটা দিয়ে ফিল করা যায় না। সেখানে সবকিছুকেই বলা হচ্ছে ইলেকট্রন আর প্রোটন, কারণ আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে জানি মলিকিউলস আছে, মলিকিউলসের মধ্যে অ্যাটম আছে, অর্থাৎ অণুর মধ্যে পরমাণু আছে, এবং পরমাণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, তাই তো? এবং এই যে নিউক্লিয়াসের মধ্যে যে রয়েছে হচ্ছে প্রোটন এবং নিউট্রনস, আর বাকি বাইরে রয়েছে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ তরঙ্গ। এই প্রোটন আর নিউট্রনের মধ্যে যদি আরো ঢোকেন তাহলে সেখানে আপনি ছোট ছোট কিছু কণা দেখতে পারবেন,
আমি এটাকে এত ডিটেলসে বলবো না, কারণ অনেকে বোর হবেন। তো আমি জাস্ট কিছু জিনিস বলবো, যখন আমি উপনিষদ নিয়ে ব্রহ্ম নিয়ে আলোচনা করব তখন আমি বলবো। কারণ ব্রহ্ম মানেই কিন্তু, ব্রহ্মকে যেটা এখন বিজ্ঞান বলছে, স্বীকার করছে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ, একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেখানে বিগ ব্যাং আসছে, সমস্ত কিছু আছে, সেটা কোন কালে বেদ উপনিষদে লেখা রয়েছে, এই সমস্ত কিছুর জন্যই বলা। যাই হোক, তো প্রোটন আর নিউট্রনের মধ্যে যদি আরো ভাঙি, তাহলে দেখবো প্রত্যেকটা জিনিস রয়েছে একটা ছোট ছোট কণা বা পুটলি টাইপের, যেটাকে এনার্জি পুটলি বলা হচ্ছে, কোয়ার্ক। এই সব কিছুই কোয়ার্ক দিয়ে তৈরি। অর্থাৎ নারকোলের মধ্যে যে মানে যে ইলেকট্রন রয়েছে, প্রোটন এর মধ্যে, আনারসের মধ্যেও সেরকম ইলেকট্রন রয়েছে, এবং সবই বেসিক্যালি এক। আমরা যখন দেখছি মা, তখন ভাবছি মা নারকোলও যা, আনারসও তা, নারকোল যা, পেঁপেও তা, তখন আমাদের সবকিছুকে ধাঁধা লাগে। এবং যখন আমি ভাঙতে থাকি তৃতীয় স্তর, ওই তৃতীয় স্তরে কিন্তু সবকিছু একটা এনার্জি ফিল্ড, সেখানে কন্টিনিউয়াসলি ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে। এই এনার্জির পুটলি তৈরি হচ্ছে, আবার এনার্জি পুটলি, যেটাকে মানে আইনস্টাইন বলেছে হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, এবং সেই কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে এই এনার্জি পুটলির কথা কিন্তু উল্লেখ আছে। যদি যারা পড়েছেন তারা তো জানেন। যেমন আমি একটা জিনিস বলি, যে আমরা যখন নর্মাল তৃতীয় স্তরটাকে আমরা নর্মাল দেখছি, এটা একটা সলিড জিনিস, ঠিক আছে? ধরুন একটা সলিড একটা চেয়ার, কিন্তু প্রত্যেকটা সলিড জিনিসের মধ্যেই কিন্তু রয়েছে যে একটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় স্টেট অফ ফ্লাক্স। মানে সলিড যে আইটেমগুলো সেগুলোই হচ্ছে পরিবর্তনশীল, সেগুলোও নাকি কন্টিনিউয়াসলি প্রবাহিত হচ্ছে, এটাকে বলে স্টেট অফ ফ্লাক্স। এটাই হচ্ছে এনার্জির প্রবাহ। এবং এই এনার্জির প্রবাহ কিভাবে চলছে? আলোর গতিতে। ভাবুন একটা চেয়ার, এটাকে দেখে সলিড মনে হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি এর মধ্যে এনার্জি ফ্লো হচ্ছে, যেটাকে স্টেট অফ ফ্লাক্স বলছে। এবং এই স্টেট অফ ফ্লাক্স যেটা, এটার প্রত্যেকটার একটা এনার্জি গ্রাউন্ড আছে। এই এই প্রত্যেকটা প্রাত্যহিক অস্তিত্বের সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে আমাদের এই আমি, আমার ফিজিক্যাল বডি এবং ব্রহ্ম। এবং এই যে ফিজিক্যাল বডি কে ধরে রেখেছে, যে তৃতীয় স্তরে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তিকে কি চোখে দেখা যায়? না, মাধ্যাকর্ষণ শক্তিকে মাপা যায়? মাপা যায় না। তো তাহলে কোথায় রয়েছে, কে ধরে আছে? তাহলে ভাবুন, সবাই আমরা কতগুলো স্টেট অফ ফ্লাক্সের মধ্যে দিয়ে আছি, কিন্তু তাও তো আমরা এদিক ওদিক হচ্ছি না, সবাই সবার জায়গার মধ্যে, কারণ সব কিছুর এনার্জি ব্যালেন্স হচ্ছে। পরবর্তীকালে কিন্তু নিউটনও খেই হারিয়ে ফেলেছিল। নিউটনও কিন্তু লাস্টে বুঝতে পারে যে নন মেটেরিয়াল কোনো কিছু কিভাবে দূরের জিনিসকে প্রভাবিত করতে পারে। এটা কি পরবর্তীকালে কিন্তু মাইকেল ফ্যারাডে দেখিয়েছিল, যে একটা কয়েলের মধ্যে চুম্বককে মানে তিনি ঘুরিয়ে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করেছিলেন। ভাবুন, চুম্বক আলাদা, কুণ্ডলী আলাদা, সেই দুটোর মধ্যে, কয়েলের মধ্যে ঢুকে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করছে। এবার এই যে ইলেকট্রিসিটি কিন্তু মানে তিনি দেখালেন যে এই ইলেকট্রিসিটিটাকে পরবর্তীকালে ম্যাক্সওয়েল আবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গে কাজে লাগিয়েছে। তারপর সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে কিন্তু আইনস্টাইন দেখালেন। যে একটা লাইনই শুধু বলি, সেটা হচ্ছে, কি ভাবছিলে বুঝলাম না? সেটা দেখালেন যে অবশ্যই করব, ফিল্ড ইজ দ্য ফিজিক্যাল স্টেট অফ স্পেস ইটসেলফ। অর্থাৎ আমরা যে ফিল্ডটার মধ্যে বসে আছি না, আমরা ভাবছি এটা সলিড, এটা ভ্যাকুম, এটা কিছু, এবং এই যে সারা ব্রহ্মাণ্ডের মধ্যে যে একটা ভয়ঙ্কর রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চলছে, এটাই হচ্ছে প্রলয় নৃত্য। এবং কিছু কিছু জায়গা, ঠিক যেরকম আমরা লোন নিই, ক্রেডিট কার্ডে লোন নিই, আবার সেই লোনটাকে ব্যাংকে ইন্টারেস্ট পে করি, সেরকম ভাবে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে কিছু ইলেকট্রন এনার্জি অফ ইলেকট্রন, বাঞ্চ অফ ইলেকট্রন তৈরি হচ্ছে, আবার সেটা মিলিয়ে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে ঢেউয়ের মতন। ঠিক যেরকম ঢেউ হয়, ঢেউ কি হয়, সমুদ্র থেকে উঠছে, ঢেউটা এসে পাড়ে এসে ভেঙে গেল, আবার ঢেউটা উঠছে, কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে ঠিক সেরকম ভাবেই কিন্তু ফ্লো হচ্ছে। একটা এত বড় এনার্জি গ্রাউন্ড, তার কোনো লিমিটেশন নেই, সেখান থেকে এনার্জি তৈরি হচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে, আবার এনার্জি তৈরি হচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এই ফ্লোর মধ্যে আমরা কিন্তু ভেসে চলেছি। কোথাও গিয়ে সেটা একটা মহাশূন্য, যাকে ব্ল্যাক হোল বলা হয়েছে, কোথায় গিয়ে
যারা হাইজেনবার্গ আনসার্টেনিটি পড়েছেন, হ্যাঁ, তারা দেখেছেন যে কিভাবে, আমি আর ওগুলো এক্সপ্লেন করছি না, কারণ এটা করতে গেলে অনেকের কাছে জিনিসটা বোরিং হয়ে যাবে, যারা সায়েন্স স্টুডেন্ট তারাই শুধু বুঝবে। এবার এই যে এনার্জির ফ্লো, এই যে আমি, আপনি, আমরা সবাই সবাই কিন্তু এক একটা এনার্জি ফ্লো এর মধ্যে আছে। আমার এনার্জি গ্রাউন্ডে যদি আরেকজন আসে, তখন সে আমার গ্রাউন্ডে ঢোকার চেষ্টা করে। ঠিক যেরকম আমরা একটা ভালো পারফিউম মেখে গেলে আরেকজন বলে, বাহ কি দারুণ তো পারফিউমটা। পারফিউমটা কি দেখা যাচ্ছে? স্মেল করা যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। ভুল বলছি কিনা বলুন তো, ধরিয়ে দিন ভুল বলছি কিনা। ভুল খুব একটা বলবো না, কারণ পড়াশোনাটা আমি এখনো করি, ঠিক আছে, আর এখন থেকে আমি করব, কারণ মাসে একটা দিন আমি নিজের জন্য দেবো, এবার আমি প্ল্যান করেছি, কারণ পড়াশোনাটা খুব স্লো ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে 3টে স্তর, এবার আমাদের মন আসলো এই স্তরের মধ্যে বিচরণ করতে। এনার্জির তো ডিস্ট্রাকশন নেই, জাস্ট কনভার্ট হয়ে যাচ্ছে একদম। ঠিক যেরকম আমরা জল থেকে তাপবিদ্যুৎ করি, জল থেকে জলবিদ্যুৎ হয়, জলের মধ্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ হচ্ছে, সেই জলবিদ্যুৎ দিয়ে ইলেকট্রিসিটি ঘুরছে, আবার সেই ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হলে আগুন লাগছে, আগুন নেভাতে আবার জল লাগছে, তাই না? একদম। তো অনুরণনের যে প্রধান বিষয়বস্তু সেটা হচ্ছে দ্য রেজোনেন্স অফ ইউর সোল, অর্থাৎ প্রতিধ্বনিত হয় যখন আমার নিজের অন্তর্মনের আওয়াজ। ভাবুন, আপনি মনে মনে একটা কথা বলছেন, বলে দেখুন সবাই, একটা কথা বলুন মনে মনে, দেখুন আপনি শুনতে পাচ্ছেন, আর কেউ কি শুনতে পেল না। কান দিয়ে আমরা অন্যের কথা শুনি, কান দিয়ে কিন্তু আমরা নিজের কথা শুনি না। হ্যাঁ নবনীতা, দেখতে পাচ্ছি। চোখ দিয়ে আমরা অন্য কিছু দেখি। আপনি ভাবুন, চোখ দিয়ে কি আপনি নিজেকে দেখেন? তখন আপনার আয়না লাগে। আপনাকে যদি আমি বলি, আচ্ছা আপনি ভাবুন তো আপনার অফিসের চেয়ারটা, বা আপনি ভাবুন তো আপনার মামার বাড়িতে গিয়েছেন, বা আপনি ভাবুন তো আপনি অমুক জায়গায় গিয়েছেন যেখানে আপনি ফ্রিকুয়েন্টলি যান, চোখটা বন্ধ করে দেখুন, আপনি সেটা দেখতে পাচ্ছেন। 3 সেকেন্ডে আপনি ভাবুন আপনি অফিসের চেয়ারে বসে আছেন, আপনার মন কিন্তু ওখানে চলে গেল, আপনার সোল সেখানে চলে গেল, কিন্তু আপনি যেতে পারলেন না, কিন্তু বিকজ এই ফিজিক্যাল বডিটা পুরোপুরি আপনার কন্ট্রোলে নেই, কিন্তু আপনার সোল আপনার সম্পূর্ণ কন্ট্রোলে। এবং আমাদের মন এই 3টে লেয়ারে বিভক্ত: সচেতন, অবচেতন এবং অতিচেতন। শিক্ষিকা তো অবশ্যই, জীবনের লেসেন্সটাই কি কম শিক্ষা বলো? এবার হোয়াট ইজ সচেতন মন? সচেতন মন হচ্ছে বাইরের খোলসটা, অর্থাৎ আমি যেটা দেখছি, আমি যেটা শুনছি, এবং সচেতন মনে কিন্তু আমরা এই যে এখন লাইভ করছি সচেতন মনে, তোমরা লাইভ দেখছো সচেতন মনে, বা ধরো কেউ একটা বই পড়ছে সচেতন মনে বই পড়ছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে এটাই তো ম্যানিফেস্টেশন, এখান থেকেই তো ম্যানিফেস্টেশন এসেছে, এগুলো সব ইউরোপিয়ান কথাবার্তা। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে অবচেতন মনকে ইনস্ট্রাকশন দেওয়া। কখন অবচেতন মন কাজ করছে? যখন আমি এই লাইফটা করছি, তখন কিন্তু আমার অবচেতন মনে সমস্ত কিছু স্টোর হয়ে আছে, যা যা আমি পড়াশোনা করেছি, যা যা আমি শিখেছি, যা যা আমি রিয়ালাইজ করছি, এই অবচেতন মন কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর আমার সচেতন মন কথা বলছে। আর তার অনেক দূরে রয়েছে অতিচেতন মন, যেই মন আমাকে জাগিয়ে রেখেছে। ওই অতিচেতন মনকে কন্ট্রোল করা বা অতিচেতন মনে গিয়ে বিচরণ করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এই অতিচেতন মন যখন আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, তখন আমি শুধুই আমি। কিভাবে হবে? ধরুন এই অতিচেতন মনটাকে যদি একটা টর্চের আলোর সাথে তুলনা করা হয়, ধরুন আমরা একটা টর্চের আলো মারছি, আর অ্যাকচুয়ালি মনটা কিরকম হয়, চেতন মন, মাঝখানে অবচেতন, তারপরে অতিচেতন। এই অতিচেতন মন থেকে কিন্তু একটা টর্চের আলো আসছে, মাঝখানে রয়েছে অবচেতন মন, যাতে যুগের পর যুগ সংস্কার জমা পড়েছে। এই অবচেতন মনটা অনেকটা লেন্সের মতো, সেটা লাল হতে পারে, একটা নীল হতে পারে, সবুজ হতে পারে। অবচেতন মনের কালার যেরকম, ওই লেন্সের কালার যেরকম, ওই আমি যতই সাদা আলো মারি না কেন, ওই লেন্সের মধ্যে দিয়ে লাল আলোই বেরোবে,
লাল আলোটাই চেতন মনে গিয়ে পড়বে, চেতন মন তাই দেখবে। যেমন আমরা দেখে অভ্যস্ত হচ্ছে যে, সাপোজ একটা এক্সাম্পল দিই, ধরুন প্রথম যখন মানে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, আমি আমার ছোটবেলার একটা এক্সপিরিয়েন্স বলি, যে একটা ছেলেকে আমি দেখলাম যে ছেলেটার এত বড় চুল, ছেলেটা বড় চুল রেখেছে। মানে ছেলেরা বড় চুল রাখে না, এটা আমাদের অবচেতন মনে কিন্তু আছে, ঠিক আছে? তো ওই অবচেতন মনের সংস্কার দিয়ে কিন্তু আমি যখন কোনো জিনিসকে দেখছি তখন এটাকে আমার মনে হচ্ছে এটা অ্যাবসার্ড। যেমন আমি যখন কোনো একটা বই পড়ছি, তখন ধরুন আমি একটা বাংলায় বই পড়ছি বা আপনি একটা বাংলায় বই পড়ছেন, আপনি কিন্তু বাংলা সচেতন মন দিয়ে বইটা পড়ছেন, কিন্তু আপনি কিন্তু ইংলিশও জানেন, কিন্তু ইংলিশের জ্ঞানটা এখানে কাজে লাগছে না, ওটা অবচেতন মনে স্টোর হয়ে আছে। এখন যদি আমি আপনাকে একটা ইংলিশে বই দিই, আপনি কিন্তু ইংলিশে পড়বেন, বা আমি আপনার সাথে ইংলিশে কথা বলি, আপনি আমার সাথে ইংলিশেই কথা বলবেন। কিন্তু যখন দেখবেন আপনি যেই ভাষারই মানুষ হন না কেন, আপনি অনেক রকম ভাষা হয়তো বলতে পারেন, কিন্তু রেগে গেলে বা খুব ডিপ্রেশনে থাকলে আপনি কিন্তু নিজের ভাষাতেই কথা বলবেন, বা খুব জোর ব্যথা পেলে মানুষ নিজের ভাষাতে কথা বলে, কারণ ওর অবচেতন মন ওর সাথে হ্যাবিচুয়েটেড। আর অতিচেতন মন কিরকম? অতিচেতন মন হচ্ছে অনেক দূরে আছে, যার মধ্যে কোনো তরঙ্গ নেই, যেটাকে স্পর্শ করা যায় না, এবং যেটা একটা বিশাল বড় ক্লাউড, আইটিতে যাকে বলা হয় ক্লাউড। ঠিক যেরকম আমি যদি আপনাকে বলি, আচ্ছা 21 জুলাই 2024 আপনি কি করছিলেন একটু মনে করে দেখুন তো। এখন যাদের 21 জুলাই 2024 জন্মদিন তাদের মনে থাকবে, কিন্তু নর্মাল আমাদের কিন্তু এরকম ভাবে কিছু মনে থাকে না, বা আমি আপনাকে 2 মাস আগের কথা বললে আপনি বলতে পারবেন না। কিন্তু যদি এক্ষুনি গুগল মেমোরি আমাকে ফিরিয়ে দেয় যে আচ্ছা এই দিনে দেখা যাচ্ছে ফেসবুকে বা মেমোরিতে, গুগল মেমোরিতে আজকের দিনে আমরা অমুক রেস্টুরেন্টে খেতে গেছিলাম, অমুক জায়গায় বেড়াতে গেছিলাম, তখন আমরা ভাবি ও আচ্ছা এতদিন হয়ে গেল, এক বছর হয়ে গেল। তার মানে কি আমি জানি না? আমি জানি, আমি ভুলে গেছি বা আমি ওটা হাতড়াতে পারছি না। ঠিক যেরকম আমাদের বাড়িতে স্টোরেজ থাকে, দেখবেন স্টোরেজে আমরা অনেক কিছু ঢুকিয়ে রাখি, বা স্টোরেজে আমরা অনেক কিছু সুন্দরভাবে রেখে দিই, বা অনেক কিছু রেখে ভুলে যাই, বা হয়তো বাংকারের ওপর জিনিস তোলা রয়েছে, ওটা আমি অ্যাক্সেস করতে পারছি না, কারণ ওটা পারতে গেলে আমার একটা ল্যাডার লাগবে। ঠিক সেরকম আমার ওই জায়গাটা, এখন যদি আমার ছোটবেলায় 11-12 কর্ণকুন্তী সংবাদ মুখস্থ করেছিলাম, কিন্তু এখন কর্ণকুন্তী সংবাদ বলতে বললে পারবো না, কিন্তু আমার সামনে যদি কুন্তী সংবাদ কেউ পাঠ করে, আমি বলবো আচ্ছা কর্ণকুন্তী সংবাদ পড়ছেন। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে অতিচেতন মন। এই সচেতন, অবচেতন এবং এই অতিচেতন, এই অবচেতন মনটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। অবচেতন মনকে কিন্তু চেতন মন কন্ট্রোল করতে পারে, আপনি আপনার অবচেতন মনকে বোঝাতে পারেন। ঠিক যেরকম ধ্যান আমরা কেন করতে পারি না, বিকজ ধ্যান করার সময় আমরা কেউ কনসেন্ট্রেট করতে পারি না। যখন আপনি প্রথম ধ্যান করলেন, দেখুন দুটো জাগ্রত অবস্থায় অবচেতন মন কাজ করে, দুটো মন এখনো অবচেতন মন কাজ করছে, ঘুমিয়ে পড়লে অবচেতন মন একরকম ভাবে কাজ করে, আর ধ্যান করতে বসলে অবচেতন মন একরকম ভাবে কাজ করে। যখন আমি ধ্যান করছি তখন আমার চেতন মন সামনে আছে, অবচেতন মন পেছনে আছে, আর যখন আমি ঘুমিয়ে পড়ছি তখন আমার সচেতন মনের কোনো অস্তিত্ব নেই। সচেতন মন ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়, ইন্দ্রিয় দিয়ে যা চোখ দিয়ে দেখি, অবচেতনে সেটা স্টোর করে রাখি। ঠিক আছে, এই অবচেতন মনকে আমি ইনস্ট্রাকশন দিতে পারি। সাপোজ আপনি বললেন যে আপনি কোনো ব্যবসা করেন, আপনি চান যে আমার যেন প্রত্যেক মাসে 50,000 বা 60,000 কেনাকাটা হয়, বা 1 লাখ টাকা কেনাকাটা হয়, বা আমি একটা সেমিনারে যাচ্ছি, যখন আমি আপনাদের এক্সিবিশন উদ্বোধন করতে যাই তখন কিন্তু আমি সেইভাবেই, যে বলেন যে আপনারা সবাই বলেন আপনি আসলে জিনিসটা পজিটিভ, অ্যাকচুয়ালি তা না, আমি আমার অবচেতন মনকে চালাতে জানি, এবং এইটা একটা দীর্ঘকালীন প্র্যাকটিস। এবং আমি যখন শুদ্ধিকরণ শেখাই তখন আমি আপনার অবচেতন মনকে আপনি কি করে কন্ট্রোলে আনবেন সেই প্রসেসটা শিখিয়ে দিই, যাতে আপনি বুঝতে পারেন আচ্ছা আমি এটা চাই। সাপোজ আপনি বাজারে গিয়ে কি খোঁজেন, আপনার প্ল্যান করেছেন আজকে আমি পটল চিংড়ি খাবো, তাহলে আপনি নিশ্চয়ই বাজারে গিয়ে চিংড়ি মাছ খোঁজেন আর পটল খোঁজেন, তাই তো? এবার যদি পটল চিংড়ি না পান, মানে চিংড়ি মাছ না পান, তখন আপনি চেষ্টা করবেন কি, কুচো চিংড়ি পাশে তার একটু বড় চিংড়ি নিয়ে যাই, দরকার হলে ওটাকে কেটে নেব, কিন্তু আমি পটল চিংড়ি খাবো।
সাপোজ দেখা গেল আপনি পটল পাচ্ছেন না, চিংড়ি পেয়েছেন, তখন আপনি ভাবছেন যে চিংড়ি পেলাম তাহলে ইঁচড় নিয়ে নিই, ইঁচড় চিংড়ি খাবো, বা মোচা নিয়ে নিই। তার মানে কি হয়, আপনার সাবকনশিয়াস মাইন্ড অনেক বেশি আপনাকে এটা আমি নিয়ে প্রশ্নতে আসছি। এখন কটা বাজে একটু টাইমটা দেখিনি, কারণ আমি এবার প্রশ্ন নিয়ে শুরু করব, কারণ আমি অনেকটা বলেছি, এবার আপনাদের একটু প্রশ্নটা শুনবো আমি। এটা নিয়ে আমার খুব অ্যাকচুয়ালি লাইফটা এই জন্যই করা, কারণ অনেকগুলো স্তর আছে। শুধু একটা জিনিস বলি, এই অবচেতন মনকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে আচ্ছা তাহলে এটা না পেলে এটা করবো, ওটা না পেলে ওটা করব। আমি যদি ভাবি যে পরীক্ষা ভালো রেজাল্ট করবো, এটা ভাবলে হবে না। মনকে বলতে হবে আমি অঙ্কে 80 পাবো বা অঙ্কে আমি 90 পাবো। ঠিক যেরকম আমরা প্ল্যান করে আছি এইবার সামার ভ্যাকেশনে আমি কিন্তু ইয়েতে যাব, কি বলে, আমি মানালিতে যাব। এবার আমরা মানালির টিকিট খুঁজতে থাকি, বারবার খুঁজি কত টিকিট হলো, কিরকম হলো, কিভাবে যাবো। এটা একটা কি হয়, আমরা একটা রোড ম্যাপ তৈরি করি, বা একটা আমাদের একটা যে জার্নি যে আমরা করব, যে আমরা একটা ট্রিপ করবো, তার একটা ম্যাপ তৈরি করি যে এভাবে যাবো, এটা আমার বাজেট। তার বাইরে কিন্তু আমরা যাই না। হঠাৎ করে কিন্তু এটা হয় না যে আমি মানালি যাব প্ল্যান করে আমি অরুণাচলের টিকিট, আসামের টিকিট কেটে ফেললাম, তা করি না। কিন্তু আমি জানি আমি মানালিতেই যাব। ঠিক সেরকম আমাকে মাইন্ডসেট করতে হবে আমি এটাই চাই এবং এটাই চাই। এটা চাওয়ার জন্য তখন ধীরে 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 আমার চেতন মনকে আমি প্রস্তুত করব যে এইভাবে আমি কাজ করব, আমি এইভাবে অঙ্ক করব, আমি এইভাবে এইভাবে কাজ করব। অনেকে নিজের অবচেতন মনকে ইনস্ট্রাকশন দিতে পারে না। এই অবচেতন মনকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্যই গুরু প্রয়োজন। এবং অবচেতন মন একগাদা সংস্কারে ভর্তি। যারা বলেন, একটু আগে বললেন না যে ভালো করে বাচ্চাকে মানুষ করব কি করে, বাচ্চাকে মানুষ করা কোনো বই দেখে হয় না, বাচ্চা আপনাকে দেখেই শিখবে। আমি কিভাবে আমরা হয়ে যাই, হ্যাঁ নিশ্চয়ই বলবো। এই হলো ব্যাপার। এবার এই যে অতিচেতন মন, হ্যাঁ, এবং এই অতিচেতন মনের মধ্যে কোনো মানে সেই সমুদ্রের মাঝখানটার মতন, সমুদ্রের যত ঢেউ কিন্তু তীরে, আপনি সমুদ্রের মাঝখানে চলে যান দেখবেন তাতে কোনো ঢেউ নেই, কিন্তু সেটা বড় গভীর। অনেকটা কিরকম একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি আজকে আমার বলাটা শেষ করব, তারপর আপনারা বলবেন। কারণ অনুরণনের এক একটা টপিকস হবে। পরের টপিকস যেটা, সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি। বাচ্চারা কথা শোনে না, বাচ্চারা হাইপার অ্যাক্টিভ, বাচ্চা মুখে মুখে তর্ক করে, বাচ্চা হাত চালায়। বাচ্চাকে কি করে ভালোবাসা দেবেন, বাচ্চাকে কি করে মানুষ করবেন, এই কথাটাই বলবেন না, কারণ বাচ্চা আপনাকে দেখেই মানুষ হচ্ছে। আমাদের নিজেদেরকে অনেক বেশি চেঞ্জ হতে হবে। অতিচেতন মন অনেকটা কিরকম, ধরুন ধরুন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টিতে পুরো ভিজে গেছেন, ভিজে টিজে বাড়িতে এসেছেন, একদম কাদা ভেজা হয়ে গেছেন। বাড়িতে এসে এবার ভালো করে গরম জলে স্নান করলেন, স্নান করে ফ্রেশ হয়ে সুন্দরভাবে বসে চুল টুল ভালো করে মুছে আপনার পছন্দের স্ন্যাক্স খেতে খেতে বা কফি খেতে খেতে জানলা দিয়ে বৃষ্টি দেখছেন। তখন কিন্তু আপনার মনে সেই ভাবটা নেই যেটা বৃষ্টিতে ভিজে হচ্ছিল, অস্বস্তি, কতক্ষণে গিয়ে স্নান করবো, বাবা জামা কাপড় ভিজে গেছে, তাই না? এখন আপনি বৃষ্টির সাথে ডিটাচ, কিন্তু বৃষ্টি কিন্তু বাইরে পড়ছে, আপনি সবই দেখছেন, আপনার মতো আরেকজন ভিজে যাচ্ছে দেখছেন, কিন্তু আপনি এটাকে এনজয় করছেন, কারণ আপনি বৃষ্টির থেকে একটা ব্যারিকেড তৈরি করে ফেলতে পেরেছেন। এইভাবে যখন আমরা চেতন মন আর অবচেতন মন থেকে নিজেকে একটা ব্যারিকেড বানিয়ে দিতে পারবো, এবং এই আমিটা এই আমি, যেমন যখন আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কে, তখন আপনি বলবেন আমি অমুক, আমার বাবার নাম এটা, আমার মায়ের নাম ওটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি কে, আমি তো একটা ইন্ডিভিজুয়াল সোল, আমার তো কোনো অস্তিত্ব নেই। আজকে যে এই জন্মে আমার যে মা আছে, সে আমার পরের জন্মে মা থাকবে না, সে হতে পারে আমার অন্য কেউ হয়ে যাবে, কিন্তু এই জন্মে আমি তাকে মা হিসেবেই চেনেছি এবং তাকে মা হিসেবেই ভালোবেসেছি, এবং সেও আমাকে সন্তান হিসেবেই ভালোবাসে। হতেই পারে সেটার পরের জন্মে থাকবে না। যখন মানুষ সেই লেভেলে, স্পিরিচুয়ালিটি লেভেলে যেতে পারে, যেটা যারা সত্যিকারের তপস্বী বা যারা মুনি ঋষি, তারা কিন্তু বলেছেন যে এই লেভেলে অতিচেতন মনে নিয়ে গেলে মানুষ মায়া মমতা থেকে অনেক বেরিয়ে আসতে পারে, যে মায়াকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি টান, শারীরিক টান এবং নারীর টান। এই টানটা থেকে আমরা চট করে কিন্তু বেরোতেও চাই না, আমরা মাকে চাই, মায়ের ভালোবাসা চাই, সন্তানকে চাই, সমস্ত কিছু চাই। এই জন্য যোগী মুনি ঋষিদের অ্যাপারেন্টলি নিষ্ঠুর বলে মনে হতে পারে, কারণ কি তারা ওই লেভেলটাতে নেই, ওখান থেকে
ও উপরে অনেক উঠে গেছে, ও সবই দেখছে, সবই জানছে, কিন্তু কারোর সাথে খুব একটা অ্যাটাচ হয় না। দে আর বেসিক্যালি ডিটাচ। যেমন দেখবেন আপনার ছেলে মেয়ে স্কুলে ভালো রেজাল্ট করলে আপনি ভীষণ উত্তেজিত হয়ে পড়েন, খুব খুশি। আবার খারাপ রেজাল্ট করলে আপনি দুঃখী। কেন? ওর রেজাল্ট ও বুঝুক। কারণ আপনি মনে করছেন যে আপনার খুশি বা আনন্দ এগুলোর সাথে প্র্যাকটিস হয়ে গেছে। এই পরিস্থিতিতে হাসতে হয়, এই পরিস্থিতিতে রিয়াক্ট করতে হয়, আপনার অবচেতন মন এটা শিখে গেছে। এবার যদি আপনার ছেলে খারাপ রেজাল্ট করে, আপনি যদি বলেন যে ঠিক আছে, এটা কজন বলতে পারে যে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো, নেক্সট টাইম যেন ভালো করে হয়। আপনি একটা প্যারামিটার ঠিক করেছেন যে এটার বেশি এটা পেতে হবে, এটা না হলে ওটা হতে হবে, তখনই মানুষের মনে দুঃখ। মানে অনেকে যেরকম মাথার মধ্যে ঢোকে যে সায়েন্স নিয়ে পড়লে ভীষণ ব্রিলিয়ান্ট, আর আর্টসের ছেলেমেয়েরা তো পড়াশোনাই করে না। এগুলি যেমন সম্পূর্ণ মানে একটা একটা ওই যে অবচেতন মনের কতগুলো সোশ্যাল কতগুলো প্যারামিটার, ঠিক আছে। যাই হোক, বিশ্বাস করি বা না করির কিছু নেই, পরজন্ম ছাড়া বেসিক্যালি কিছুই নেই, এবং জন্মান্তর বাদেই আমরা সবাই আবর্তিত হচ্ছি, আর কিছু না। এবার আমরা আজকে আপনাদের একটা বেস বললাম। এইবার কিন্তু এক একটা স্টেপ বাই স্টেপ শুরু হবে অনুরণন। অনুরণন মানে হচ্ছে নিজের আত্মাকে জানা, নিজের ইনার সোলকে জানা। আমাদের মনে অনেক রকম ডিপ্রেশন আছে, অনেক রকম কথা আছে, অনেক কিছু খারাপ লাগা আছে। স্কুলে বন্ধুরা এটা বলছে, এ ওকে বুলি করছে, ও খুব ডিপ্রেসড হয়ে পড়ছে, বাড়িতে এসে অনেক কথা বলছে বাচ্চা আপনাকে, আপনি বাচ্চাকে ভালো করে বোঝাতে পারছেন না, বা আপনার কথা বাচ্চা একসেপ্ট করছে না। এই যে নানান রকম বিষয়, এই সমস্ত কিছু স্বাভাবিক। সবাই নিজেরটুকু নিয়ে বাঁচাতেই ব্যস্ত, কারণ মানুষ ম্যাক্সিমাম মানুষ ভৌতিক জগতেই বসবাস করে। যারা ভৌতিক জগৎকে ছাড়তে পারে না, এই জন্যই ম্যাক্সিমাম মানুষের মুক্তি নেই, তাদের সবসময় কষ্ট যে এটা চাই ওটা চাই। দেখবেন যখনই আপনি অবচেতন মনকে স্ট্রং করে তুলবেন, নিজের কন্ট্রোলে তৈরি করবে, তখন আপনার কোনো কিছুতে খারাপ লাগবে না। যেমন ধরুন আপনি একটা অফিসে প্রমোশন পাওয়ার জন্য ব্যতিব্যস্ত, যদি বাই চান্স প্রমোশনটা না পান, তখন আপনার সবকিছু বিরক্তি লাগতে শুরু করবে, অফিসে যেতে ইচ্ছা করবে না, 1 বছর কি করে চাকরি, মানে কোম্পানি চেঞ্জ করে ফেলি, বিরক্ত লাগে, এবং কাজের অ্যাটমসফিয়ারটাই আপনার কাছে নেগেটিভ হয়ে গেছে। এই নেগেটিভিটিটা মানুষের মাথার মধ্যে দিনের পর দিন চলতে থাকে। কিন্তু যদি মানুষ এটা ভাবে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, চলো আবার নতুন ফ্রেশ ভাবে শুরু করি, সুন্দরভাবে শুরু করি, তাহলে আপনি নিজেও বেসিক্যালি এটাকে যোগশাস্ত্রে পতঞ্জলি যোগে এটাকে তন্মাত্রা বলা হয়েছে। অর্থাৎ যারা নেগেটিভ, তারা নেগেটিভ এনার্জি বিকর্ষণ মানে তৈরি করে, এবং নেগেটিভ এনার্জির মানুষরাই তাদের দিকে আকৃষ্ট হয়, এবং ওই নেগেটিভ মানুষটার জন্য সবসময় নেগেটিভ পাবলিকদের এড়িয়ে চলতে হয়। অবভিয়াসলি সবকিছু তো বোঝার দরকার নেই স্বাগতা, জন্ম জন্মান্তর বাদে হয়তো জড়িয়ে পড়েছে, কিন্তু এখানেই আসছে অতিচেতন মনের খেলা, যে আমি যার সাথে জড়িয়ে আছি সে যদি কোনোভাবে আমাকে একসেপ্ট না করে, বা আমাকে দুঃখ দেয়, আমাকে খারাপ লাগে, তাহলে আমি মনে করলাম আমি আমার জীবন শেষ করে দেব, আমার আর জীবনের কিছু নেই। তার মানে তুমি ওর দ্বারা ফুললি কন্ট্রোল। এবার ও যখন হঠাৎ করে দেখলে যে কেউ আগে বুঝে গেল, আবার অনেকে দেখা গেল বিয়ের পরে মানুষটা বদলে গেছে, তখন মনে হয় যে এ তো এরকম ছিল না, এ তো অন্যরকম হয়ে গেছে, আচ্ছা আমাকে অ্যাস্ট্রোলজার বলেছে ও মাঙ্গলিক, ওর জন্য এরকম হয়েছে হয়েছে। এগুলো ভুলভাল কথাবার্তা। নেগেটিভের মাঝখান থেকে নিজেকে পজিটিভ রাখা ইটস ভেরি ডিফিকাল্ট। এটা তো একদিনে শেষ শুরু হবে না। তুমি যদি মনে করো তুমি যদি মনে করো যে তুমি খুব ডিপ্রেস থাকবে, তুমি খুব নেগেটিভ থাকবে, তাহলে তুমি নেগেটিভ। তুমি যদি ভাবো যে না কোনো কিছুতেই আমি আমার পজিটিভিটিটাকে হারাবো না, মানে যা হচ্ছে সেটা ভালোই হবে, এবং নিজের এই এই যে আমরা পুজো করি কেন, ভগবানকে আমি যদি ভাবি আমি যা বলছি ভগবান শুনছে, তাহলে আমি চেতন মনে আছি। এবার অবচেতন মনকে তুমি কি করে স্ট্রং করবে? হোয়াট ইজ ম্যানিফেস্টেশন? এই যে বলে ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন কিছু না। আমাদের ধর্মে যে ধ্যানের কথা বলা হয়েছে, যে পূজার কথা বলা হয়েছে, এটাই ম্যানিফেস্টেশন। তুমি যদি ঈশ্বরের দিকে তাকিয়ে ভাবো যে আমার দিকে ঈশ্বর তাকিয়ে আছে, আমি যা করছি ঈশ্বর তাই দেখছে, আমি যা বলছি ঈশ্বর তাই বলছে, এবং এটা বিশ্বাস করা যে আমি যা চাইছি ঈশ্বর আমাকে তাই দিয়েছে, এবং নিজেকে ভাবানো যে হ্যাঁ আমি ঠিক এই জায়গাটায় যাব। বাজারে গিয়ে যদি পটল পাওয়া ইজি হয়, তাহলে আমার অঙ্কে 100 পাওয়া খুব একটা ডিফিকাল্ট নয়। এবার তার সাথে সাথে পরিবেশ পরিস্থিতি একটা বিশাল রোল প্লে করে। এখানে বারবার একটা কথা বলা হচ্ছে যে নিজেকে পজিটিভ রাখা, মানে আপনি ভালো টিউটর দিয়েছেন ছেলে মেয়েকে, ভালো এটা করেছেন ওটা করেছেন, কিন্তু বাচ্চা নিজে থেকে কোনো কিছু করতেই চায় না, সেই বাচ্চাকে পজিটিভ করাটাই হচ্ছে অনুরণন।
এরকম না যে আপনি এটা ওটা ওটা ওকে করলেন ও ঠিক হয়ে গেল। অবভিয়াসলি পজিটিভ ভাবে তোমার লাইফে পজিটিভ হবে। তুমি এরকম একটা নেগেটিভ সিচুয়েশনে থাকতেই পারো, যে নেগেটিভ, এবার তুমি হয়তো বলবে দিদি আমি যে নেগেটিভ সিচুয়েশনে আছি তুমি সেটা কল্পনাও করতে পারবে না। আমি কি নেগেটিভ সিচুয়েশনে ছিলাম তুমিও সেটা কল্পনা করতে পারবে না। আমি যদি বলি, তো প্রচুর নেগেটিভ সিচুয়েশন আমিও জীবনে ফেস করেছি। আমি যা বলছি সেগুলো কোনো তত্ত্ব কথা নয়, সেগুলো অবশ্যই বইয়ের কথা, সেগুলো অবশ্যই মানে এগুলো তো শাস্ত্রের কথা, শাস্ত্রের কথাই তো আমরা বলি, তাই না? এখন যদি বলি যে মানে যারা কপিক্যাট তারা কি বলে যে ও তো ওর কথা নকল করছে। না, আমাকে বললো আপনার বাবার নাম কি, আমি যা বললাম আমার ভাই বললো তোমার বাবার নাম কি, ও একই বলবে, বাবা তো একই, তার মানে কি বলবো আমাকে টুকলি করেছে, বোকার মতন কথা। ঠিক সেরকম এগুলো রিয়ালাইজেশন থেকে কথাবার্তা। যে নেগেটিভ সিচুয়েশনে আমি আছি সেই নেগেটিভ সিচুয়েশন আমি থাকবো না, আমি 100% চেঞ্জ হব। আমার মধ্যে সেই ব্যক্তিত্ব আছে, আমার মধ্যে সেই সিচুয়েশনকে চেঞ্জ করার মতন শক্তি আমার কাছে আছে। এবং ভগবানকে এই কথাটা বলা যে তুমি যখন আমাকে এই জিনিসটার থেকে ডিপ্রেসড করছো, তার মানে কি এই সিচুয়েশনটার জন্য আমি নিতে পারছি না, তাই জন্য আমার কাছে এটা খারাপ লাগছে, এবং এই সিচুয়েশনটা আমি চেঞ্জ করতে চাই, আমি 100% চেঞ্জ করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। ভগবান সাহায্য করবেই, বিকজ ভগবান হচ্ছে দ্য সুপ্রিম পাওয়ার। যে সুপ্রিম পাওয়ারের একটা অংশ তোমার মধ্যেই আছে, কিন্তু আমরা নিজেকে বিলিভ করি না, আমরা 100% বিলিভ করি না যেটা হবেই। যদি কেউ বিলিভ করতে পারে তাহলে সেটা হবেই। অঙ্কিতা সরকার, আচ্ছা তুমি পজিটিভ, অনুমিতা আছো, আচ্ছা একদম। ম্যানিফেস্টেশন মানে অ্যাকচুয়ালি আমাদের যে সোল, আমাদের যে সোলার বডি, এটা হচ্ছে ডান নাকটা হচ্ছে সূর্য নারী, বাঁ নাকটা চন্দ্র নারী। সূর্য নারী হচ্ছে আমাদের রাগ, তেজ, শক্তি, শারীরিক এনার্জিকে কন্ট্রোল করে, এবং এই বাঁ দিকের নস্ট্রিলস চন্দ্র নারী, সেটা আমাদের ইমোশন, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের যে কোনো কিছু যে মানসিক ব্যাপার সেটাকে কন্ট্রোল করে। তো আমরা যখনই অ্যাকচুয়ালি যারা তান্ত্রিক তারা শক্তির পূজারী হয়, অর্থাৎ ফেমিনিন এনার্জি, তারা চন্দ্র শক্তিকে আকর্ষণ করে। আর যারা যোগী তারা শিব শক্তিকে অর্থাৎ মাস্কিউলিন এনার্জিকে অর্থাৎ রবির শক্তিকে আহ্বান করে। ঠিক আছে, এখানে একটা শক্তির কম্বিনেশন আছে, এগুলো পরে একদিন আলোচনা করব। রাজ সিংহাসন, অবভিয়াসলি সিংহাসন তোমার মাথার থেকে সবসময় উঁচু হওয়া উচিত। এটা আমার এই ঘরটাকে আমি তৈরি করেছিলাম অনুরণনের জন্য প্রথম থেকে, সেইভাবেই যাতে পুরো লাইফটা আপনাদের কাছে একটা ক্যানভাসের মতো মনে হয়। এবং আমি এইটুকু বলতে পারি, অনুরণন যত এগোবে আপনাদের মন তত ভালো লাগবে। কারণ আজকাল আমরা অনেক জায়গায় ক্যাফেটেরিয়াতে যাই, বড় বড় ক্যাফেতে গিয়ে ভালো ভালো নানান রকম অদ্ভুত স্বাদের, অদ্ভুত নামের কফি খাই, স্বাদ একই লাগে আমার কাছে, কিন্তু অদ্ভুত নামের কফি খাই, যাই হোক না কেন, কিন্তু আবার যখন ওখান থেকে বেরোই না তখন আবার সেই মনটা খারাপ থাকে। বেসিক্যালি কোন কোন কম্বিনেশন থাকা দরকার এটা নিয়ে একদিন পড়ে, এটা নিয়ে আজকে এখানে না জি। দোয়েল মুখার্জি, আচ্ছা এইটা কি হয় বেসিক্যালি, তুমি যেটা বলছো না যে তুমি ইংলিশে কেন বলে ফেলো বা কিছু, এবার মাথায় রাখতে হবে তুমি আগের জন্মে বাঙালি ছিলে না, ওই জন্য তোমার সাবকনশিয়াস মাইন্ড প্রচন্ড ইংলিশের প্রতি অ্যাডিক্টেড, তুমি ওটা বেরিয়ে আসছে। কারণ তুমি তোমার পূর্বজন্মকে পুরোপুরি, কেউই কারোর পূর্বজন্মকে ছাড়তে পারে না। বাচ্চাদের পজিটিভিটি নিয়ে দেখো, বাচ্চারা এমনি এমনি কিন্তু পজিটিভ হয় না, বাচ্চারা এমনি এমনি নেগেটিভ হয় না। কোনো বাচ্চা, যেমন গতকাল একজনের কুষ্টি আলোচনা করা হলো, সেখানে বলা হচ্ছিল যে ওর কুষ্টি আমি আগেও করেছিলাম, আমি পরের দিন তো চাইল্ড সাইকোলজি বিষয় সেটা নিয়ে আলোচনা করব। তো এই চাইল্ড সাইকোলজি বাচ্চাদের ভালো করে তোলা বা কিছু, তার জন্য নিজেকে আগে ভালো হতে হবে। আর বাচ্চাদেরকে না, বাচ্চাদের কেন, আমরা আজকাল মানুষকে না পজিটিভ করতে পারি না, মানুষ মন দিয়ে মানুষের কথা শোনে না। এবং আপনি হয়তো
চেতন মনে একরকম কথা বলছেন, কিন্তু আপনার অবচেতন মনে আপনি হিংসা পাচ্ছেন ওর ভালো কিছু দেখে। ইস কি ভালো গয়না পড়েছে, ইস কি এই করেছে। এই যে যত আপনি অবচেতন মনে হিংসাকে প্রশ্রয় দেবেন, বেসিক্যালি আপনি নেগেটিভিটি আকর্ষণ করছেন। এই যে আমার অনেকে বলেন আমার না ম্যাডাম প্রচুর শত্রু, দেখুন আমার শত্রু নেই, দেখুন না কত পেজের মধ্যে কত কিছু লিখছে, লাইভে গিয়ে কত কিছু বলছে। ওই জন্যই তো আমি লিখেছিলাম যে ম্যাম করলে শাহরুখ খান হওয়া যায় না, বিকজ আমার ফোকাস থাকা উচিত যে আমি কি করছি, আমি কি জানছি, আমি কি করবো, আমি আরো বেশি জানবো। এবং আমি কখনো মনে করি না আমি কারোর থেকে সুপিরিয়ার, আমি সবসময় মনে করি আমি কিছুই জানি না। আমি যখন এত বই দেখি তখন মনে হয় মা কত বই, আমার কিছুই পড়া হয়নি। আমি যে কিছু পড়েছি, আমার ভাই যেমন আমাকে বলতো ছোটবেলায়, এখনো বলে তোর কি এত পড়তে ভালো লাগে, কিন্তু আমি সবসময় মনে করি যে আমার তো কিছুই পড়া হয়নি। মায়া ছাড়তে না পারে না, এখানে আরেকটা বিষয় আছে। মায়া তুমি ছাড়তে চাও না বললেই যে মায়া ছাড়বে না তা তো হয় না। পূর্বজন্ম নিয়ে প্রোগ্রাম করব, ওটা একটু আমার সময় লাগবে, প্রথমে আগে বিষয়গুলো নিয়ে শুরু করি। আচ্ছা, আর কারোর প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এর পরের দিনের যে বিষয় সেটা চাইল্ড সাইকোলজি নিয়ে হবে, ঠিক আছে। যখন আমরা রত্ন শুদ্ধিকরণ করি, কিভাবে আমরা কসমিক ওয়ার্ল্ডের সাথে, কসমিক অ্যাটমসফিয়ারের সাথে অ্যাটাচড হয়ে যাই এবং ডিরেক্ট কসমিক এনার্জি আমাদের মধ্যে আহরণ করতে পারি, সেটাই হচ্ছে শুদ্ধিকরণ। করব, সমস্ত বিষয়গুলোই করব, মাথায় রাখতে হবে। আমি একটা পোস্ট করব, সেই পোস্টে আপনারা কমেন্টস করবেন যে আপনারা কি কি বিষয় নিয়ে লাইভ চান, সেটা একটা লিস্ট আমি তৈরি করব। তারপর আমি একটা একটা করে করব। সেকেন্ড যে লাইভটা ভেবেছি সেটা চাইল্ড সাইকোলজি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ অদিতি, এরকম প্রচুর মানুষ আছে যাদের ছোটবেলাটা খুব খারাপ, যারা খুব খারাপ ছোটবেলা কাটিয়ে এসেছে, ব্যাড চাইল্ডহুড। এখনকার দিনে ছেলে মেয়েদের মধ্যে এটা খুব বেশি আসছে যে তারা খুব একাকিত্বে ভোগে, মা ওয়ার্কিং, বাবা ওয়ার্কিং, বাড়িতে এসে দেখছে যে বাচ্চা দেখছে যে সে যাই হোক না কেন, একজন আয়া বা একজন বাড়িতে যে মেয়ে, সে তো কোনোদিন মায়ের ব্যাপারটা করে না। হ্যাঁ, তার কথা শোনার কেউ নেই, উল্টে আসতে না আসতেই বাচ্চাটার সম্পর্কে অভিযোগ, আজকে এটা করেছে, একটা ওটা করেছে, হ্যাঁ এই করেছে সেই করেছে। এবার বাচ্চাটাকে আপনি সেই কথা নিয়ে বকতে শুরু করলেন, তাহলে বাচ্চাটার মনের যে এক্সপ্রেশনটা কোথায় চলে গেল? বাচ্চা শুনছে যে সে সবসময় অভিযোগ করছে তার সম্পর্কে কেউ, এবং মা বাবা আমার কথাটা শুনে, আমার পজিটিভ কথাগুলো শোনার কেউ নেই। আর ওই যে নেগেটিভিটি গুলো, মানে যেমন ঠিক দুদিন আপনি যদি টয়লেট না করেন তাহলে আপনার যেমন ইনডাইজেশন হবে, ঠিক আছে, আপনার গ্যাস হবে, অম্বল হবে, ঠিক সেরকম যখন নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে মনের মধ্যে জমা হতে থাকে তখনও ইনডাইজেশন হয়, সোলার ইনডাইজেশন বলে এটাকে। সোমা জয়সওয়াল, কিন্তু সবার থেকে সব জ্ঞান শুনতে নেই। সুকৃতি, হ্যাঁ, পুরনো কথা কি করে ভুলবো, কি করে অন্যকে মাফ করে দেব, এটা খুব আমার ছেলে দিদি খুব চেয়েছিল, কি বেশি আমরা বুঝতে পারছি না। চঞ্চল, আচ্ছা, নিয়ে চাই কত কিছু জানি না, অ্যাকচুয়ালি খুব কম জিনিসই তো জানি, বেশিরভাগই তো অজানা। একদম সব ভালো হলো, ছোট ছোট আধ কটা খারাপ খবর যেগুলো কিভাবে কন্ট্রোল করব। এটা একটা জিনিস বলি, নেগেটিভিটি আপনি যখনই খালি বারবার মন্ত্রের ধ্বনি আমাদের আত্মার উপর কি করে কাজ করে, এইটা আমি যখন একটা পোস্ট করব সুদেশনাদি, সেখানে তুমি লিখো, কারণ আজকে এই টপিকটা শেষ করা যাবে না, অনেক বড় টপিক এটা। এটা নিয়ে শুধু একটা জিনিস বলি যে আমাদের যে পুরনো কিছু ঘটনা, এরকম প্রচুর ঘটনা আছে যে তুমি সেগুলোকে মনে ভুলতে পারো না, এটা অনেকেই আছে ভুলতে পারে না, কারণ আমাদের অবচেতনের একটা জায়গায় ওটা এমন ভাবে বসে আছে, ওটাকে বের করে আনা খুব ডিফিকাল্ট। ইনফ্যাক্ট কেউ তোমার সাথে খুব তিক্ততা করেছিল, কেউ তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, এইরকম সিচুয়েশনে তুমি কি করবে? যেখানে তোমার বারবার পুরনো স্মৃতি মনে পড়ছে, প্রথম কথা তোমাকে ব্যাকে যাওয়া বন্ধ করতে হবে, ফ্ল্যাশব্যাকে। তুমি যত পুরনো কথা ভাববে তুমি কিন্তু পেছন দিকে চলে যাবে এবং তোমার সাবকনশিয়াস মাইন্ড ওই পুরনো জায়গাতে গিয়েই বসে থাকবে। দেখো একটা কথা বলি, একা একা পজিটিভ হওয়া যায় না, একা একা নেগেটিভও হওয়া যায় না।
প্রথম কথা, তোমাকে পজিটিভ অ্যাটমসফিয়ারে থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে। এবং বাড়ির একটা, আমি হট করে বলতে পারি না যে আমি পজিটিভ হব। আমি যদি এমন একটা বাবা মায়ের সাথে থাকি, ফ্যামিলির সাথে থাকি, যার বা এমন একটা পরিবেশে থাকি যেখানে সবাই নেগেটিভ কথা বলছে, সেই জন্য কিন্তু সেখানে কিন্তু পজিটিভ হওয়া যায় না। তো প্রথম কথা, তোমাকে নেগেটিভ অ্যাটমসফিয়ার ছাড়তে হবে। আর দ্বিতীয় কথা, নেগেটিভ অ্যাটমসফিয়ার আমি ছাড়তে পারছেন, তাহলে কি হবে? তোমাকে আগে ডিসিশন নিতে হবে, তুমি কি এই মানুষটার সাথে থাকতে চাও না থাকতে চাও না, এই বাড়িতে থাকতে চাও না থাকতে চাও না। থাকতে হবেই, বাধ্য, হয়তো তুমি বাধ্য, তোমার ইকোনমিক্যাল স্টেবিলিটি নেই বা কোনো কিছু কারণে তুমি বাধ্য, দেন তুমি নিজেকে ওখান থেকে একদম ডিটাচ করে দাও, ওর কথা ভাববেই না। যেমন তুমি রাস্তায় কোনো নোংরা পড়ে থাকলে কি ভাবো? খাওয়ার সময় সেটা মনে রাখো, যে রাস্তায় তো এটা দেখেছিলাম, আমরা যেন না ভাবি, ওইটা ভাবি না যে নোংরা জিনিসটা। ঠিক সেরকম ওই জিনিসটাকে তোমাকে ডিলিট করতে হবে। বাচ্চারা মিথ্যা কথা বলে কেন? কারণ মিথ্যে কথা বলাটা যেমন সত্যি কথা বলাটা একটা একটা সেক্টর, মিথ্যা কথা বলাটাও একটা ব্যাপার। তো মিথ্যা কথা বাচ্চারা বলে কেন, তারও একটা কারণ আছে। ওর যে বললাম চাইল্ড সাইকোলজি নিয়ে বলবো সেটা। রাগ কি করে কন্ট্রোল করবো? রাগ কন্ট্রোল করার উপায়, প্রথম কথা হচ্ছে যে আমি রাগ কেন করছি, এই লোকটার কথায় আমার রাগ হয়েছে। দেখো, রাগ ভেতরে ভেতরে হতেই পারে, সেটা আলাদা করা। রাগ করে আউটবাস্ট করা, দ্যাট ইজ ভেরি মানে ব্যাড থিং। এবং রাগ, ক্রোধকে বলা হয় একটা, মানে রিপুর মধ্যে ক্রোধ কিন্তু অন্যতম। তুমি রাগ করে রিয়াক্ট করছো মানে তুমি ধরেই নিয়েছো যে এটা ও আমার থেকে সুপিরিয়ার, ওকে আমার এবার কিছু বলতে হবে। তুমি যদি ওকে পাত্তাই না দাও, দুদিন পরে দেখবে ও বন্ধ হয়ে যাবে। ঠিক যেরকম অনেক সময় হয় না যে বাড়িতে তোমার কোনো অতিথি এসছে, তুমি তাকে পাত্তা দিলে না, তখন তুমি দেখবে কিছুদিন পর ও আর আসবে না তোমার বাড়িতে, যদি তোর মধ্যে থাকে আর কি, কোনো বোধ থাকে। ঠিক সেরকম আমাদের নেগেটিভ চিন্তা ভাবনাগুলো ওরকম, যখন তখন এসে পড়ে, খারাপ খারাপ কথাগুলো এসে পড়ে। তুমি ধ্যান করতে বসবে, বারবার তোমার কাছে ওই নেগেটিভ চিন্তাগুলো আসবে। তখন তুমি কি করবে? তখন তোমাকে চুপচাপ কিছুক্ষণ বসে থাকতে হবে। তুমি নেগেটিভ চিন্তাকে জোর করে তাড়াতে যেও না, তাহলে তোমার নেগেটিভ চিন্তা আরো চেপে বসবে। তুমি কি করো? চুপচাপ বসে থাকো, নিউট্রাল হয়ে যাও। ওই জন্য ধ্যান একদিনে হবে না। না, কিছু জায়গায় ওভার থিঙ্কিং কন্ট্রোল করবো কি করে? ওভার থিঙ্কিং কন্ট্রোল করার দুটো উপায় আছে। একটা জিনিস হচ্ছে, প্রথম জিনিস যেটা হচ্ছে, ঘুমের সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুব বেশি অ্যাক্টিভ থাকে। এই যে এখন কিছুক্ষণ পরে আমি ঘুমোতে যাব, আপনারা ঘুমোতে যাবেন, এই সময় কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ। এখন চেতন মন খুব স্লো ডাউন হয়ে গেছে, কারণ আমার মাথার মধ্যে নেই এখন যে আচ্ছা এরপর উঠে কিন্তু আমাকে চা করতে হবে, এরপর উঠে আমাকে এই করতে হবে, বিছানা গোছাতে হবে বা কিছু। আমি জানি জাস্ট আমি ঘুমিয়ে পড়বো, মানে আমার এখানে চেতন মনের খুব একটা বেশি কাজ নেই। আর ঘুম থেকে উঠেও কিন্তু 15 মিনিট চেতন মন খুব বেশি অ্যাক্টিভ থাকে, যে সময় মাথাটা খুব একটা অ্যাক্টিভ থাকে না। ধীরে ধীরে আমরা উঠি, ব্রাশ করি, ভাবি ও আচ্ছা এটা করবো, ব্রেকফাস্ট বানাবো, ওটা করবো, ন্যাচারালি সবাই যেটা ভাবে। এই জন্য সব থেকে উচিত, প্রথম কথা, ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার সময় মাইন্ডকে বলা, বা যাদের খুব বারবার একই জিনিস মনে আসে সেই জিনিসটা লিখে ফেলা। কিছুতেই নিজেকে সেই পুরোনো দিনগুলো থেকে তো বেরোতে পারে, সব কিছু স্বাভাবিক ব্যাপার। এই জিনিসটা খুব স্বাভাবিক ব্যাপার অনন্যা রয়, এটা কিন্তু সময় লাগবে। দেখো, তোমার প্রথম প্রথম যে কোনো জিনিসই আমাদের সময় লাগে অ্যাডাপ্ট করতে মেন্টালি। ধীরে 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 মন এটা শান্ত হয়ে যায়। তুমি দেখবে যখন কোনো কোনো মানুষের দেখা যায়, কোনো ওয়াইফ তার হাজবেন্ডকে খুব অল্প বয়সে হারিয়েছে, তার প্রথম দিকে সে যেভাবে কান্নাকাটি করে, ভেঙে পড়ে, তুমি 1 বছর পরে গিয়ে দেখবে সে অনেক বেশি শক্ত হয়ে গেছে, কারণ সে বুঝে গেছে এখানে আর কিছু করার নেই, তাকে কিন্তু এভাবেই ঠিক হতে হবে। মানুষ নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নেয়, এটা কিছু করার নেই। কিন্তু যদি তুমি সহজ উপায়ে করতে চাও, তাহলে সবসময় তুমি ভাববে যে আরেকটা জিনিস ব্যাপার, আমি জানি না তুমি প্রেজেন্ট সিচুয়েশনে কেমন আছো। যদি প্রেজেন্ট সিচুয়েশনে তুমি খুব ভালো থাকো, তাহলে কিন্তু তুমি এত নেগেটিভ, মানে ওইটা নিয়ে কিন্তু আর খুব একটা বেশি ভাববে না, ধীরে ধীরে তুমি ভুলে যাবে। মানুষ এই জন্মে যা করছেন তা মৃত্যুর পরে না, মানুষ এই জন্মে যা করছেন সেটা এই জন্মেও ফল পায়, আর মৃত্যুর পরে তো অবশ্যই, মৃত্যুর পর না, মৃত্যুর পর আবার দ্বিতীয় জন্মে গিয়ে আবার সেই ফলটাই পায়। যাই হোক, এই আলোচনা চলতেই থাকবে, এটা কোনোদিনই শেষ হবে না, বিকজ মানুষের মন অনন্ত ভাবে, মানে অনন্ত, ইনফিনিটি। মানুষ যে কোথায় যায়, মানুষের মন কোথায় কোথায় মানুষ বিচরণ করে, মানুষ নিজেই বুঝতে পারে না। এবং মানুষের মন মানে অনন্ত সাগরের মতন, প্রচুর এতে প্রশ্ন থাকে, প্রচুর কনফিউশন থাকে, অনেক কিছু মানুষের মনের মধ্যে আসে। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে
মনকে আমরা জোর করব না। মনকে জোর করে বসাতে যাবেন না, মনকে জোর করে ধ্যানে বসাবেন না। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজের ফিজিক্যাল কিছু ডিপ্রেশন কিন্তু মেন্টাল হয়, ডিপ্রেশন হচ্ছে ফিজিক্যাল হয়, ঠিক আছে? এবং এই মেন্টাল ডিপ্রেশনটাকে দূর করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফিজিক্যাল ডিপ্রেশনকে দূর করা। সবার আগে যেটা দরকার যেটা হচ্ছে এক্সারসাইজ করা। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা ভোরবেলা বেরিয়ে পড়ুন, নেচারের সাথে মিশুন। যোগা করলে হবে না, প্রথমে আগে ঘুরতে যান, বেড়াতে যান, ফিজিক্যালি আপনি নিজেকে ঠিক করুন। আর সবসময় মনে রাখবেন, আপনি নিজেকে যেমন মানসিকভাবে খুশি দেখতে চান, আপনি নিজেকে শারীরিকভাবেও খুব ভীষণ সুন্দর দেখতে চান। এই জন্য যেন খুব বেশি চেহারা নষ্ট না হয়। দেখুন বয়সের সাথে সাথে চেহারা এক এক রকম ভাবে শেপ নেয়, কিন্তু চেষ্টা করবেন ফিট থাকতে, চেষ্টা করবেন সুন্দর থাকতে, সুন্দর করে চুল বাঁধতে, পজিটিভ থাকতে, পজিটিভভাবে সাজগোজ করতে, ঘরকে পজিটিভ রাখতে। তাহলেও দেখবেন আপনি ধীরে ধীরে পজিটিভিটি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। আর পজিটিভিটিও কিন্তু একদিনে আসে না, পজিটিভিটি একা একা আসে না। ঠিক যেমন আপনার আশেপাশে নেগেটিভ জিনিসও ছড়িয়ে আছে। যেমন আমরা নেগেটিভ যে অংশটা বাড়ির, যেমন ডাস্টবিনকে একটা জায়গায় রাখি, চেপে রাখি, তারপর সময় মতো সেটা পরের দিন সেটাকে গার্বেজওয়ালা আসলে তাকে দিয়ে দিই, ঠিক সেরকম মনের যে নেগেটিভ জিনিসগুলো সেটা কিন্তু সরিয়ে রাখুন আলাদা করে। সেই মনের ডাস্টবিন থেকে যখন গন্ধ বেরোবে তখন সে চারিদিকে সেই গন্ধটা ওড়ার মধ্যে ছড়িয়ে পড়বে। আমাদের চেষ্টা করতে হবে এই নেগেটিভ জিনিসটাকে এক সাইডে সরিয়ে রেখে ধীরে 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 পজিটিভ হওয়ার চেষ্টা করা। এগুলো হতেই পারে প্রীতি দাস, কারণ মানুষের মন বেশিক্ষণ পজিটিভ চিন্তা করতে পারে না, কিছুক্ষণ পর মানুষ নেগেটিভ চিন্তা করতে ভালোবাসে। এটা মানুষের একটা নেচার, এটা কিছু করার নেই। অনেকে পারে না, ছেলে মেয়েদের তুই এত পাচ্ছিস তাও এত বদমাইশি করিস, কারণ ও জানে না এটা এত পাচ্ছে, ওর কাছে ওই পাওয়াটা এটা নর্মাল। আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে ভাবছেন আপনি অনেক কিছু পাচ্ছেন, ও অনেক কিছু পেয়েছে, আবার আরেকজনের দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও কিছুই পাচ্ছে না। ভগবানের স্মরণে থাকতে গেলেও দীক্ষা নিতে দরকার, দীক্ষা নেওয়া দরকার। কারণ দীক্ষা মানে একজন গুরু। যেমন আমি যদি তোমাকে বলি একটু আগুন দাও তো আমাকে, তুমি আমাকে আগুন কিভাবে দেবে বলো? তোমার তখন আগুন দিতে গেলে একটা দেশলাই দরকার বা লাইটার দরকার, কারণ আগুন তো তুমি হাতে করে এমনি নিয়ে আসতে পারবে না। তোমাকে যদি আমি বলি একটু বায়ু দাও তো তুমি বায়ু নিয়ে আসতে পারবে না, তুমি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসো। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে তো অক্সিজেন ছড়িয়ে আছে, তাহলে অক্সিজেন সিলিন্ডারের কি দরকার যার শ্বাসকষ্ট হয়েছে? কারণ সে নর্মালি নিঃশ্বাস নিতে পারছে না। ওই সিলিন্ডারটার মতোই কাজ করে বা দেশলাই কাঠির মতন কাজ করে হচ্ছে গুরু। গুরু হলো আধার। আমি অনেক ভোরে উঠি, এটা তো আমার অভ্যাস, আমি এমনি রাত অব্দি কাজ করি। আমি এরপরে গিয়ে ঠাকুরের নাম লিখবো, উইশ লিখবো, অনেক কিছু করবো তারপর। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সবাই খুব পজিটিভ থাকুন। মনে রাখবেন একদিনে এটা কোন প্রতিদিন দেখি একটু, একদিন স্বপ্ন নিয়ে আমরা আলোচনা করবো, জিতে একদিনে তো হবে না। একদিন আপনাদের অনেক কিছু নিয়ে এরকম নানান রকম টপিকস হবে অনুরণনের। এইটা হচ্ছে আমাদের একটা মনের ক্যাফে, যেখানে আমরা নিজেদের ডিপ্রেশন, নিজেদের প্রশ্ন, নিজেদের অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করতে পারি। ভালো থাকবেন, এবং ভালো থাকতে গেলে মনে রাখবেন খারাপ থেকে দূরে থাকতে হবে, আর মনকে জোর করে হলেও ভালো রাখতে হয়। যেরকম আমরা জোর করে অ্যান্টিবায়োটিক খাই, ইচ্ছে করে খাই না কিন্তু, তাই না? ভালো থাকুন, পজিটিভ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে সাপ্তাহিক রাশিফলে। অনুরণন হচ্ছে দ্য রেজোনেন্স অফ ইয়োর সোল, অর্থাৎ নিজের অন্তর মনের আওয়াজ। নিজের অন্তর মনকে সবসময় পজিটিভ রাখুন, বিশ্বাস রাখুন নিজের ওপর যে সব কিছু ভালো হবে। আমি যখন পৃথিবীতে এসেছি তাহলে নিশ্চয়ই আমার কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই আমি ভালো থাকবো। আর এই ভালো থাকতে ঈশ্বর তুমি আমাকে সাহায্য করো। আমি যদি কারোর নেগেটিভ, কোনোভাবেই কারোর নেগেটিভ করবো না, নেগেটিভ মানুষের সাথে মিশবো না, দেন আমার ভালো হতে বাধ্য। আর যেটুকু খারাপ হচ্ছে সেটুকু খারাপ তো হবেই, কারণ মানুষের বেঁচে থাকাটা কিন্তু পরম সত্য না, মানুষের মৃত্যুটাই পরম সত্য। আমরা জানি একদিন আমরা সবাই মারা যাব, কিন্তু আমরা ভালো থাকতে চাই। এই ভালো থাকাটা আমি যেমন নিজের জন্যও চাই, আমি সেরকম অন্যের জন্য ভালো চাইতে হবে। নিজে ভালো আছি আর অন্যে যেন খারাপ থাকে, তাহলে আপনি কোনোদিনই আপনার অবচেতন মনকে যত ইনস্ট্রাকশন দিন, অবচেতন মন কখনোই কথা শুনবে না। অবচেতন মন হচ্ছে আপনার সেই বাচ্চা, যাকে আপনি বলছেন মাকে সবসময় ভাগ দিতে হয়, বাবাকে সবসময় খাবার দিতে হয়, যা খাচ্ছ মা বাবাকে শেয়ার করো, দাও, দিচ্ছি কিন্তু বাচ্চা, কিন্তু আপনি দেখছেন আপনি বাড়ির মেটকে বাসি খাবার খাওয়ান, খারাপ খাবার খাওয়ান। আপনি
বলেন যে না ওকে দিতে হবে না, এত দামি জিনিস, এতগুলো মোমো এনেছে, ওকে দেবো, তো ছাত্র মুড়ি খাক। এই যে মাথার মধ্যে আপনি ওকে কি শেখাচ্ছেন, যে ও আলাদা। যেদিন আপনার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, সেদিন আপনাকে ওই মুড়ি খাওয়াবে, তখন বলবে যে এত দাম দিয়ে জিনিস কিনে ছাড়ো তো, মা বাবাকে দেওয়ার দরকার নেই, কারণ এটা আপনি ওকে শিখিয়েছেন। ঠিক সেরকম অবচেতন মনকেও শেখাতে হবে যে আমি পজিটিভ হব, মানে হচ্ছে আমি আরেকজনের কোনো খারাপ চিন্তা করব না, আমার দরকার নেই অন্যের ভালো চিন্তা করার, তার ফল সে পাবে। কিন্তু আমি খারাপ বুঝেছি মানে আমি তার সাথে মিশবো না, আমি তাকে অ্যাভয়েড করব। সে যদি আমাকে আক্রমণ করে আমি তাকে প্রতি উত্তর দেব, কিন্তু আমি তার কোনো খারাপ চাইবো না। যেমন যিনি আমার টুকলি রানী, তিনি আমার সম্পর্কে অনেক বাজে কথা বলেন, অনেকের কাছেই বলেন, তারা আমাকে জানায়, স্ক্রিনশট দেয়, এই করে, কিন্তু আমি তার কখনোই খারাপ চাই না, তার সম্পর্কে খারাপ ভাবিও না, তার খারাপ কেন তার সম্পর্কে কিছুই ভাবি না, কারণ আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইংকে রেসপেক্ট করি, এবং আমি মনে করি তিনিও তার কাজ তার পরিশ্রম করে করছেন, এবং যারা যেই কাজই করছে তার মধ্যে একটা পরিশ্রম আছে। আমি কাউকে জাজ করার কেউ না, আমি নিজেকে জাজ করতে পারি, আমার কি ভুল, হ্যাঁ আমার কি ঠিক, এটা আমি জাজ করতে পারি, কিন্তু আমি অন্যকে জাজ করতে যাব কেন, তাই না? আর আমি নিজে ভালো, আমি নিজে সৎ, এটা না বলে আমাকে যখন লোকে বলবে আপনি ভালো, আপনি সৎ, আপনার দ্বারা আমার ভালো হয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ভিক্টরি। এবং সবার আগে নিজের কাছে জয়ী হওয়াটা খুব দরকার, নিজের মনের কাছে জয়ী হওয়াটা খুব দরকার, তাহলেই দেখবেন ভালো থাকবেন। ভালো থাকাটাও একটা প্র্যাকটিস, ভালো থাকাটা একদিনে হবে না, ধীরে ধীরে হবে। ঠিক আছে, ভালো থাকুন, পজিটিভ থাকুন, টাটা, গুড নাইট।